অবনী অর্ণের কাটা হাতে তুলো দিয়ে স্যাভলন লাগাতে থাকে। একবার করে লাগাচ্ছে, তারপর আবার ফু দিচ্ছে। অর্ণ তাকিয়ে তাকিয়ে অবনীর কাজগুলো দেখছে। অবনী ভ্যা ভ্যা করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে, এভাবে নিজেকে কেন কষ্ট দিয়েছ? দেখে শুনে কিছু করতে পারো না? বাচ্চাদের মতো কাজ করো, কতটা ব্যথা পেয়েছ? অবনী, ওই কান্না থামা। বাচ্চাদের মতো কেন কাঁদছিস? ঝাড়ি দিয়ে বলল অর্ণ। উহু হু হু হু, আরো জোরে কান্না করে। ওই কি শুরু করেছিস? বারণ করলে বেশি জোরে কাঁদছিস। ছাড় আমার, আমি ঠিক আছি। সর সামনে থেকে, যা ঘুমা। অর্ণ ঝাড়ি দিয়ে বলে। অবনী কান্না থামিয়ে চুপচাপ হাত ধরে রাখে। নিজের কোলে হাত রেখে দিয়ে আস্তে আস্তে মলম লাগাতে থাকে। অর্ণ যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল। অবনী মলম লাগাতে লাগাতে অর্ণের মুখের দিকে তাকিয়ে থাকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে থাকে সে অর্ণকে। অর্ণ চোখ খুলে তাকায়। অবনীকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, যা, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। তোমার ফোনটা আমাকে একটু দাও। অবনী নরম গলায় বলল। কেন? অর্ণ গম্ভীর হয়ে বলে। দাও তো একটু। অবনী, নে তবে আম্মাকে কিছু বলিস না এখন। অর্ণ, দাও তো। অর্ণের থেকে ফোনটা কেড়ে নেয় অবনী। তারপর ডাক্তার সৈয়দ আঙ্কেলকে কল দিতে থাকে। তখন ঘড়িতে রাত প্রায় 2টা। একবার কল দিয়ে তিনি যখন রিসিভ করে না, অবনী অর্ণের কাছে কান্না ভরা কণ্ঠে প্রশ্ন করে, ডাক্তার কাকু ফোন ধরে না কেন? রাত কটা বাজে দেখেছিস? তোর মতো কেউ জেগে আছে? আর তুই সামনে থেকে যা, আমার কিছু সহ্য হচ্ছে না। অর্ণ, ধুর। আমি ফোন দিব, দরকার হলে মসজিদের মাইকে মাইকে বলে আসবো আমার বরের হাত কেটেছে, কে কোথায় ডাক্তার আছো, সবাই চলে আসো। অবনী। অর্ণ গম্ভীর চাহনি নিয়ে তাকিয়েছিল অবনীর দিকে এতক্ষণে। কিন্তু হঠাৎ করে অবনীর মার্কা কথা শুনে অর্ণ বুঝতে পারছে না হাসবে নাকি রাগ দেখাবে। সে চুপচাপ অবনীর দিকে তাকিয়ে থাকে। অবনী ডাক্তারকে ফোন দিতে থাকে। অটো এক সময় রিসিভ করে। কি হয়েছে অর্ণ, এত রাতে ফোন দিয়েছ কেন? ডাক্তার কাকু, উহু হুহু আমি অবনী, ওর হাত কেটে গেছে অনেক। রক্ত বের হয়েছে 2 ব্যাগ। তাড়াতাড়ি আসেন, বাড়িতে আছে। অবনী, অর্ণের হাত কেটেছে? আচ্ছা, আমি 10 মিনিটের ভিতরে আসছি। ডাক্তার উহু হু, তাড়াতাড়ি। অবনী কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছে। অর্ণ এবার জোরে ঝাড়ি দেয়। অবনী লাফ দিয়ে ওঠে। চমকে যেতেই সে কান্না থামিয়ে মাথা নিচু করে নিল। অর্ণ ঝাড়ি দিয়ে বলল, কাঁদবি না, অসহ্য লাগছে একদম। সামনে থেকে যা, আমাকে এখানে থাকতে দে। আম্মা কোথায় গেছে? ওহ, শিলা আপুর বিয়ের কথা ছিল আজ। তুই যা, ফোন দে। অর্ণ, ডাক্তার আসতে এত দেরি করে কেন? আরও না, ডাক্তারের নাম্বার আছে? দাঁড়াও, কল দিই। অবনী, ধুর। অবনী অর্ণের ঝাড়ি শোনে না। যতগুলো ডাক্তার পরিচিত নাম্বার ছিল, সবাইকে ফোন দেয় অবনী। সবাই আসছে। অবনী ফোন দিয়ে অর্ণের পায়ের কাছে বসে। অর্ণ চোখ বন্ধ করে ইরার কথা ভাবছে। ছেলেটার অনেকখানি হাত কাটছে। রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমার জন্য কতটাই না পাগলামি করছিল সে। সারাদিন আমার বাসার নিচে দাঁড়িয়েছিল। এতটা ভালোবাসে সে আমাকে। এখন কি তাকে দেখতে যাব? না থাক, কাল সকালে একবার দেখতে যাব। ভালোবাসি তো তাকে আমি। সেও বাসে। আমি আমার ভালোবাসা হারাতে দেব না।
অর্ণের সাথে এসব নিয়ে কথা বলবো পরে। ইরা রুমে পায়চারি করতে করতে কথাগুলো ভাবছিল। অর্ণের উপর রাগ জমেছিল ওর অনেক। সেজন্য সারাদিন যখন অর্ণর বাসার সামনে ছিল তখন সে কিছুই অনুভব করেনি। আর রাগ হওয়াটাই স্বাভাবিক। যাকে সে ভালোবাসত বা যে তাকে ভালোবাসত সে অন্যকে হুট করে বিয়ে করলে তো রাগ হবেই। তবে ইরা বুঝে গিয়েছে অর্ণ তাকে সত্যিই ভালোবাসে। সে অর্ণকে হারাতে চায় না আর। কালকে একবার দেখে আসবে, অবনীর সাথে কথা বলবে না একদমই। এরকমটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। এদিকে দরজায় কলিং বেলের শব্দে অর্ণ আরও বিরক্ত হয়ে যায়। অবনী তাড়াতাড়ি দরজা খোলে। দেখে তিনজন ডাক্তার এসে হাজির। অবনী তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসে ওনাদের। অর্ণ তিনজন পরিচিত ডাক্তার দেখে অবাক হয়ে গেল। প্রশ্ন করে, আপনারা তিনজন এত রাতে? তোমার বউ এত পাগলামি করে, আল্লাহ আসছি বলেছি। তবুও ৩০ বার কল দিয়েছে। শুধু আমার একার না, বাকিদেরও একই অবস্থা হয়েছে। কি হয়েছে হাতে দেখি। সৈয়দ সাহেব। সৈয়দ ডাক্তার কথাটা বলল। অর্ণ কথা শুনে অবনীর দিকে তাকাল। অবনী অর্ণের দিকে অপরাধীর মতো একবার চাইল। তারপর অর্ণের কাছে এসে নিজেই অর্ণের হাত ধরে কোলের মধ্যে নিয়ে ফু দিতে দিতে বলে, এই যে এই হাত, দেখেন কি পরিমাণে কাটছে। একটুও নিজের খেয়াল রাখে না। এতবার বলেছি সবসময় সাবধানে চলতে। আমার কথা শোনেই না। ভালো ঔষধ দিবেন, ইনজেকশন দেবেন, যেন ইনফেকশন না হয়। আজকে ব্যান্ডেজ করেন, ধুলাবালি যদি যায় সকালে উঠেই খুলে দিব। অবনী। হা করছি এত টেনশন নিতে হবে না। সব করছি, তুমি বরং খাবার রেডি করো। খাবারের পর ঔষধ আছে, খেতে হবে। সৈয়দ আঙ্কেল। ডাক্তার সাহেবেরা অর্ণকে দেখতে থাকে। অর্ণ শুধু অবনীর পাগলামি দেখে অবাক হচ্ছে। এমনটা তো অবনী ছিল না। বিয়ের আগে এমনিতে অর্ণের জ্বর আসলে অবনীই বেশি কেয়ার নিত। মানে ঠিক সময়ে ঔষধ নিয়ে হাজির হতো। বাট এমন পাগলামি সে আগে কোনোদিন করেনি। ডাক্তারেরা সবকিছু ঠিকভাবে করে। অবনী খাবার নিয়ে অর্ণের সামনে এসে দাঁড়ায়। অর্ণের হাতে ব্যান্ডেজ করা শেষে ডাক্তাররা উঠে দাঁড়িয়ে অর্ণকে বলে, বাবা কপাল করে একটা বউ পাইছ। এতটা ভালোবাসা কেউ এই যুগে বাসবে না। অবনীর ফোন পেয়ে পেয়ে বিরক্ত হয়ে গিয়েছি। যেভাবে কান্না করেছে, না জানি কি না কি হয়েছে ভেবে আরও তাড়াতাড়ি এসেছি। অবনী তোমাকে অনেক ভালোবাসে। 10 মিনিট ডাক্তার আসার সময় নিয়েছে, এর মধ্যে 3 জন ডাক্তারকে ডাকাও শেষ। ডাক্তারেরা কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। অবনী ঠাই দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। অর্ণকে সাহসের অভাবে খাবার খেতে বলতেও পারছে না। সাহস নিয়ে কিছু বলার চেষ্টা করছিল অবনী। তখনই পিছন থেকে সৈয়দ আঙ্কেল এসে বলে, 1 মিনিট, আরেকটু কাজ বাকি আছে। অবনী দেখি তোমার পায়ের নখে কি হয়েছে? দরজা খোলার পর দেখলাম তুমি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলে। কিছু হয়নি তো আঙ্কেল? অবনী। আরে দেখি ইস কতখানি কাটছে। নখ তো প্রায় উঠে গিয়েছে। রক্তই এখনো বন্ধ হয়নি। দেখি দেখি ড্রেসিং করে দিই। সৈয়দ আঙ্কেল অবনীর আঙ্গুলে ভালোমত ট্রিটমেন্ট করে। সৈয়দ আঙ্কেল সবকিছু চেক আপ করতে করতে বলে, কোথায় হোঁচট খাইছ বলো? ওই যে চেয়ারের সাথে। অবনী। কেন? সৈয়দ আঙ্কেল। না মানে, অবনী। চুপ বলো কিভাবে? সৈয়দ আঙ্কেল। আসলে উনি এসে দরজায় কলিং বেল বাজিয়েছিল। তাড়াতাড়ি দরজা খুলতে যেয়ে হঠাৎ নখের সাথে চেয়ার লেগে হোঁচট খাই। সমস্যা নেই। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছিলাম।
ওনার যেন কষ্ট না হয় সেটা দেখুন। হাতে অনেক ব্যথা। আমি জানি সব। অবনী। অবনীর মুখ থেকে কথাগুলো শুনে অর্ণ আর ডাক্তার সাহেব দুজনেই অবাক হয়ে গেছে। সৈয়দ ডাক্তার আর কিছু বলল না। সে বাড়ি থেকে বেরিয়ে গেল। অর্ণ অবনীর দিকে রাগী চোখে তাকায়। এভাবে তাকিয়ে আছো কেন? ভয় করে আমার। তবে তাকিয়েও লাভ নেই। এখন খাবার খেতেই হবে। না হলে হাত সারবে না। অবনী। তোর পা কাটছে, সেটার খেয়াল না রেখে আমার হাত কাটছে, সেটা নিয়ে ছোটাছুটি তোকে কে করতে বলেছে? তুই নিজের খেয়াল নিজে নিবি। আমি আমারটা। আমি কখনো বলি না কাউকে আমার খেয়াল নিতে। অসহ্য লাগে। বিরক্তিকর তুই। অর্ণ। বকা দাও কেন তুমি? আমি ঠিক আছি। এখন খেয়ে নাও। অবনী। খাবো না আমি। অর্ণ। ঔষধ খেতে হবে। অবনী। আরে দেখছিস না, আমার হাতে ব্যান্ডেজ। তুই যা খেয়ে ঘুমিয়ে পড়। অর্ণ। আমি না খেয়ে আছি, তুমি কিভাবে জানো? অর্ণ কিছু বলতে যেও থেমে গেল। বুঝতে পারছে না এখন সে কি বলবে। অবনীর দিকে তাকায়। অবনী সরু চোখে চেয়ে থাকে অর্ণের দিকে। অর্ণ ঝাড়ি দিয়ে বলে, আমি খাবো না। তুই যা খুশি কর। আমি খাইয়ে দিচ্ছি। তুমি চুপচাপ বসো। হাত ঠিক হয়ে গেলে না হয় আমাকে মেরো, রাগ প্রকাশ করিও। অবনী। অবনী সরলভাবে কথাটা বলল। অর্ণ স্থির হয়ে বসে আছে। অবনী কোথা থেকে যেন সাহস পেয়ে যায়। ও এগিয়ে যায় অর্ণের দিকে। ছোট টেবিলে খাবারের প্লেট রাখে। তারপর মাখিয়ে দিয়ে অর্ণের দিকে হাত বাড়ায়। এক লুকমা হাতে নিয়ে তাকিয়ে থাকে অর্ণের দিকে। অর্ণ গম্ভীর চাহনি নিয়ে চাইল। উপায় নেই, তাকে খেতে হবে। আর অবনী না খাওয়ানো অবধি ছাড়বেই না। অর্ণ হা করে, অবনী দেরি করে না। সে খাবার মুখে পুরে দিয়ে অর্ণের দিকে তাকায়। অর্ণ চিবুতে শুরু করেছে। অবনী তার খাওয়া দেখছে। অর্ণ অবনীর দিকে না তাকিয়ে খেতে থাকে। অর্ণের খাবার শেষে অবনীও কিছু খেয়ে নেয়। অর্ণ ঔষধ খেয়েই সোফাতে বসে ঘুমিয়ে গেল। অবনী নিজেই অর্ণকে ঔষধ দিয়েছে। অবনী আজকে খুশি। কৃষ্ণকলি রমণী সে। মুখে সবসময় কালো মেঘের ছড়াছড়ি। ঈষৎ কালো রং যেন অবনীর ছোট থেকেই পিছু ছাড়েনি। জন্মের পর থেকে ঠিকমতো মায়ের দুধ পায়নি অবনী। অর্ণের মা ছিল বলেই হয়তো সে বেঁচে আছে। কালো বলে ছেলেরা তাকে পছন্দ করেনি কোনো দিন। অবনীর কাছে ভালোবাসাটা ছিল অপ্রাপ্তিতে। শুধু সে দূর থেকেই ভালোবাসা খুঁজেছে। সহপাঠী মেয়েদের জন্য কত কত ছেলে সামনে এসে হাত কাটত। তাদেরকে পাওয়ার জন্য পাগলামি প্রকাশ করত। অবনী শুধু চেয়ে চেয়ে দেখেছে। তাকে কাছে পাওয়ার ব্যাকুলতা কেউ কোনো দিন প্রকাশ করেনি। কেউ এসে বলেনি আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সবাই সুন্দরের পূজারী। কালো ছেলে হলেও কেবল টাকার জন্য সুন্দরী বউ পাওয়া যায়। আর কালো মেয়ে হলে বিয়ের জন্য টিভি, ফ্রিজ, বাইক প্রদান করতে হয়। পৃথিবীর কিছু নিয়ম বড়ই অদ্ভুত। যে যতই এই নিয়মগুলো পাল্টানোর চেষ্টা করুক না কেন, কখনো সে সক্ষম হবে না। নিয়ম তৈরি হলে বদলানো যায়। কিন্তু আল্লাহ যে নিয়ম সৃষ্টি করে, সেটা মনুষ্য কখনো বদলাতে পারে না। একটাই কথা পরিলক্ষিত হয়, তা হল আল্লাহর তৈরি নিয়ম। কালো ছেলে মেয়েদেরকে স্বাভাবিকভাবে অন্য কোনো ছেলে মেয়ে পছন্দ করে না। আবার গরিবদেরকে পছন্দ করে না। যে ভালোবাসা দিতে চায়, তাকে আবার কেউ চায় না। এই নিয়ম বদলানো অসম্ভব। অবনী দেখতে কালো। শুধু চেহারাটাই তার কালো। কালো বলেই নিজের পরিবারের মানুষ তাকে পছন্দ করেনি। সে অশীত,
কৃষ্ণবর্ণ, শ্যাম, শ্যামল, কৃষ্ণ, শ্যামবর্ণ। সঠিকভাবে বলা যায় কালো হল সে সকল বস্তুর রং যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোনো আলো বিকিরণ বা প্রতিফলন করে না। কালো রঙের বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্ক বিশিষ্ট আলো শোষণ করে নেয়। যদিও কখন কখন বর্ণহীন বলতে কালো বলা হয়, তবে ব্যবহারিক অর্থে কালো একটি রং। কিন্তু অবনীর মধ্যে শ্বেতের কোনো চিহ্ন নেই, শুধু গুণ আছে। সমাজ তৈরি করা গুরুদের মতে একটা মানুষ তখনই পারফেক্ট হয়, যার মধ্যে সুন্দর চেহারাও থাকবে, অনেক গুণ থাকবে। অথচ মানুষ কখনো কোনো কিছুতে কোনো দিন পারফেক্ট হয় না। অবনী আবিরের পাশে বসে সোফায় হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ওর খেয়াল নেই। ঘুমিয়ে পড়ে দুজন সোফাতে। ঘুমের ঘোরে অর্ণ অবনীর কাছে আসে। অবনীকে কোলবালিশের মতো জড়িয়ে ধরতেই অবনীর ঘুম ভেঙে যায়। সে চোখের পাতা মেলে তাকিয়ে দেখে অর্ণ তাকে ঝাপটে ধরে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। অবনী ওঠার চেষ্টা করল, কিন্তু অর্ণ আরও শক্ত করে জড়িয়ে নেয়। অবনী মনে মনে বলে ঘুমের ঘোরে হলেও কি সে তো আমার কাছে এসেছে, থাকুক এভাবে। না হয় সকালে একটু অপমানিত হব, বকা শুনব, তবুও থাকুক। ঘুমটা আর ভাঙাব না। অর্ণ কষে ধরে রাখে। অবনী আবারও ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে অবনী অনুভব করে অর্ক তার পায়ের উপর পা তুলে দিয়ে এক হাত গলার পাশ দিয়ে রেখে পেটের উপর দিয়ে আরেকটা হাত নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। বেশ আরামেই দুজন ঘুমিয়ে যায় এখানে। সকাল হয়ে গেছে। ইরা লাফ দিয়ে বিছানা থেকে উঠল। সকাল 8টা বাজে। অর্ণের কথা মনে পড়েই বুকটা কেমন ধুক করে উঠল। কালকে হাতে যন্ত্রণা নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল অর্ণ। ইরা তখন অর্ণের ভালোবাসাটা বুঝতে পারেনি, কিন্তু রাত থেকে সে অর্ণকে অনেক বেশি মিস করছে। তাই সে কোনো রকমে রেডি হয়ে নিল। অর্ণকে দেখতে যাবে ইরা। সকালে ইরাকে দেখে অর্ণ খুশিই হবে। আমি আসছি অর্ণ, আর কষ্ট পেতে হবে না। ইরা অনেক কিছু ভাবতে ভাবতে 30 মিনিটের ভিতরে রেডি হয়ে নিল। নিজের গাড়িতে করে ইরা অর্ণের বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে। হঠাৎ শিহাবের ফোন আসলো। ইরা রিসিভ করে। জি ভাইয়া বলুন। ইরা, কোথায় আছো? শিহাব, আসলে আমি অর্ণের বাড়িতে যাচ্ছি। কিছু বলবেন? ইরা, ওহ, আমরাও আসছি। চলো একসাথে যাব। আসলে কালকে একটু বেশিই অর্ণকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। ফোন দিইনি আর। অবনীকে সে ভালোবাসে না, সে তোমাকেই ভালোবাসে। শিহাব, জানি তো ভাইয়া। যেয়ে দেখব অর্ণ বাইরে বসে বসে ঘুমাচ্ছে, আর অবনী ভিতরে। আমার অর্ণকে নিয়ে আসব। আসুন, আমি এগিয়ে যাচ্ছি। ইরা কথাটা বলে ফোনে কেটে দেয়। অর্ণদের বাড়ির গেটের কাছাকাছি আসতেই সবার সাথে দেখা হয় ইরার। বাড়ির দারোয়ান ওদের সবাইকে চেনেই, তাই সহজে ভিতরে প্রবেশ করে। বাড়ির মেইন দরজা হালকা খোলা আছে। ইরা আগে ভিতরে প্রবেশ করল। অর্ণ আর অবনী রাত থেকে একসাথেই সোফাতে ছিল। রুমে যায়নি তারা। অর্ণ ঘুমের ঘোরে অবনীকে শক্ত করে জড়িয়ে রেখেছিল। অর্ণের ঘুম নষ্ট হবে, অর্ণের কষ্ট হবে ভেবে আর অর্ণকে ডাকেনি। ওভাবেই পাশে হেলান দিয়ে শুয়েছিল। কিন্তু অর্ণ অবনীকে নিয়ে শেষ রাতে সমতলভাবে শুয়ে পড়ে সোফায়। শুধু এতটুকু নয়, অর্ণ তাকে জড়িয়েই ধরেছিল সারাটা রাত। ইরা ভিতরে প্রবেশ করতেই ওর চোখ আটকে যায় অবনী আর অর্ণের জোড়াজড়ি করে ঘুমিয়ে থাকতে দেখে। শিহাব অর্ণকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ইরা থামিয়ে দেয়। ইরা খাবার টেবিল থেকে একটা কাচের গ্লাস হাতে তুলে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। দুজন ফ্লোরে কাচের গ্লাস পড়ার শব্দ শুনে লাফ দিয়ে উঠলেও অর্ণ আর অবনী ওভাবেই জড়িয়ে শুয়েছিল।
কাচের গ্লাসের শব্দের প্রতিধ্বনি চারপাশে বাজতে থাকে। অর্ন বুঝতে পারে অবনীকে সে জড়িয়েই ছিল। অর্ন তাড়াতাড়ি অবনীকে ছেড়ে দিয়েই সামনে তাকায়। ইরা দাঁড়িয়ে আছে। পিছনে অর্ণের বন্ধুরাও আছে। অবনীও তাকালো সামনে। ইরার চোখ লাল হয়ে গেছে। সে ফ্লোরে আরও একটা গ্লাস ফেলে দিয়ে বলা শুরু করে, বাহ, কি সুন্দর দৃশ্য! লজ্জা করে না তোর? আমার বাড়ির সামনে যে সারাদিন দাঁড়িয়েছিলি, কুকুরের মতো তাড়িয়ে দিতে চেয়েছি। অথচ তুই সেখানে ছিলি। এখন বাড়িতে এসে বউ পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বেশ আরাম করেই ঘুমিয়েছিলি, তাই না? ছি, তোকে বিশ্বাস করেছিলাম আমি। বিশ্বাস করেছিলাম অবনীকে কোনো দিন ভালোবাসবি না। সব ভালোবাসা আমার জন্য থাকবে। এই তোর ভালোবাসা? না জানি বাসর ঘরে কি কি করছিস। ছি, সরি। কেন ছি? ছি করছি? তোর বউ, যা খুশি তাই করবি। আমার কি জঘন্য মনের মানুষ তুই! লজ্জা করে না আমাকে ভালোবাসি বলতে? ইরা চিৎকার করে কথাগুলো বলল। ইরার কথা শুনে অবনী বসা থেকে উঠে দাঁড়ায়। ইনোসেন্ট লুক দিয়ে অবনী প্রথমে কি হয়েছে বোঝার চেষ্টা করে। কিন্তু অর্ণের এমন অপমান শুনে অবনী রেগে যায়। তারপর ইরার কথা শুনে অবনী অনেকটাই রেগে যায়। অবনীকে কিছু বললে হয়তো অবনী মেনে নিত। কিন্তু অর্ণকে করা অপমান অবনী একদমই সহ্য করতে পারেনি। সে বসা থেকে উঠে আসে। ইরাকে বলা শুরু করে, কে তুমি? আমার অর্ণকে কেন বকছ? সে কি করেছে? তাকে বকার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা ভদ্রলোকের বাড়ি। তোমার মতো মেয়ে এসে চিৎকার করবে, তাও বাড়ির ছোট কর্তাকে? এটা তো হবে না। বেরিয়ে যাও। অবনী, তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? জানিস আমি কে? আমি কি হই অর্ণের? অর্ণ, তুমি চুপ করে আছো কেন? আমাকে কথা শোনাচ্ছে, তুমি দেখছ না? ইরা, সে কি বলবে? সে অসুস্থ। সে কথা বলতে পারবে না। তুমি বেরিয়ে যাও। কে তুমি সেটা জানার কোনো দরকার নেই। আমার সামনে আমার অর্ণকে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। অবনী, তোকে আমি। ইরা অবনীর দিকে এগিয়ে যায়। অবনীর গালে চড় দিতে আসছিল। অর্ণ দ্রুত এসে ইরার হাত ধরে। ইরাসহ বাকি বন্ধুরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ইরা হাত ছাড়িয়ে নিয়ে বলে, বাহ অর্ণ, বাহ, এক রাতে এত পরিতন! তোমার মতো খারাপ ছেলে আমি আর দেখিনি। ইরা, থামো ইরা। তুমি যা ভাবছ তা এমন কিছুই না। অর্ণ, লজ্জা করছে তোমার? আমাদের সবার সামনে মিথ্যে কিভাবে বলতে পারো? ইরা, বললাম তো এমন কিছুই না। অর্ণ, তাহলে কেমন? ইরা, আমি রাতে প্রচণ্ড ফুটবল ছিলাম। বাড়িতে কেউ ছিল না। অবনী ডক্টর ডেকে আমাকে সুস্থ করার সব রকম চেষ্টা করে। আমি সোফাতে বসেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। তারপর উঠে দেখি তোমরা আসছ। অর্ণ, বাহ, কি সুন্দর গল্প! জানতাম এটাই বলবি। আমার সামনে কখনো আসবি না তুই। ইরা। ইরা কথাটা বলে বের হয়ে যাচ্ছিল। অর্ণ দৌড়ে ইরার হাত টেনে ধরে। ইরা জোরে হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল। অর্ণ পিছন থেকে ইরাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু ইরা আর সেখানে দাঁড়ায় না। অর্ণ ওর বন্ধুদের কাছে আসে। সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা কিছু বল ইরাকে। আমি ইরাকে ভালোবাসি। অবনীর সাথে আমি কিছুই করিনি। অর্ণ, চোখের সামনে এমন কিছু দেখেও কিভাবে ইরাকে আটকাবো? এখন তো মনে হচ্ছে তুই তোর বউ পেয়ে বেশ আছিস। ইরাকে শুধু শুধু কেন কষ্ট দিলই অর্ণ?
সিমি। শিহাব, সিমি এসব কি বলে? ইরা চলে গেল, প্লিজ আটকা ওরে। অর্ন, থামো অর্ন। প্লিজ এবার ওকে একটু শান্তি দে। ইরাকে আর কত কষ্ট দিবি? ভালোবাসা দেখিয়ে ইরাকে কষ্ট দিয়ে তুই অবনীকে বিয়ে করলি। ভাবছিস সে কষ্ট পাবে না? ইরার কান্না আমরা দেখেছি। মাফ করে দে। আর যা করছিলি বউয়ের সাথে সেটাই কর। শিহাব। সবাই চলে গেল বাড়ি থেকে। অর্ন নির্বাক হয়ে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার দিকে। অর্ণের পিছনে অবনী দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে কোনো কথা বলেনি, কেবল চুপচাপ দাঁড়িয়ে এত কিছু দেখছিল। ইরাকে আজ প্রথমবার দেখল অবনী। সত্যি ইরা রূপবতী। ইরার উজ্জ্বল রূপের মাদকতায় অবনী কিছুই না। সে অতি তুচ্ছ এক মানবী। ইরার হাতের রঙের কোনো সৌন্দর্য অবনীর মধ্যে নেই। ইরা এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে ইরা মেয়েটা কতই না মিষ্টি রূপবতী। আমি যদি একটু ফর্সা হতাম। হায় আফসোস, আমি কেন কালো হলাম? উপরওয়ালা, আমার তো রূপ নিয়ে কোনো অভিযোগ ছিল না। এভাবে পরীক্ষা কেন নিচ্ছ? আমার সামনে হ্যান্ডসাম হাজবেন্ড, তার কতিপয় বান্ধবী নতুবা গার্লফ্রেন্ডের এত সৌন্দর্য, যা দেখে আমার যে বড্ড হিংসে লাগছে, বড্ড বেশি তুচ্ছ মনে হচ্ছে আমার নিজেকে। আমার কোনো যোগ্যতাই যে নেই অর্ণের সামনে দাঁড়ানোর। অর্ণ কাঁদছে। ইরাকে খুব বেশিই ভালোবেসেছে অর্ণ। যথোচিত না হয়ে অনুচিত হয়েছে তার সাথে। বন্ধুরাও তাকে ছেড়ে চলে যাচ্ছে কালো মেয়েটি তার বউ বলে। এত কষ্ট অর্ণ কোথায় রাখবে? সেই উঠে দাঁড়ায়। পিছনে ঘুরতেই অবনীকে দেখতে পায়। অর্ণ কিছু না বলে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াল। অবনী বলে, অর্ণ, আমি ইচ্ছে করে তোমার কাছে আসেনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমার পায়ের কাছে। তুমি রাতে আমাকে। চুপ কর তুই। তোকে আমার এক মুহূর্তও সহ্য হই না। কেন বুঝিস না তুই? আর কি করলে তুই বুঝবি? আমার তো সব শেষ করে দিলই। দেখলি না, আমার ভালোবাসাটাও আজ হারিয়ে গেল। অর্ণ, আমি বুঝিনি এত কিছু হবে। কেন বিয়ের দিন সবকিছু বলনি পরিবারকে? অবনী, ফাজলামো করিস? কিভাবে বলতাম আমি? দেখিসনি সবাই আমার দিকে কিভাবে আশা নিয়ে তাকিয়েছিল? আমার দোষটা কোথায় বলতে পারিস? অর্ণ, তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি কেন তোমার সাথে জড়িয়ে গেলাম? আমার মতো মেয়ে তোমার সাথে জড়ানোর যোগ্যতা নেই। জড়ানো দূরে থাক, কথা বলারও যোগ্যতা নেই। ঠিক তো, তোমার কোনো দোষ নেই। অবনী, চুপ কর, আমার কোনো কিছুই সহ্য হচ্ছে না। আমি হারিয়ে যাব বহুদূরে। অর্ণ, না, তুমি কেন হারাবে? আমিই তার আগে হারিয়ে যাব। আমার জন্য তোমার অপমান হচ্ছে, এটা আমি কখনো চাইনি, আর না চাইব। অবনী, প্লিজ আমাকে একা থাকতে দে। অর্ণ কথাটা বলে রুমে চলে যায়। অবনী স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। অবনী বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। একটা কালো মেয়েকে বিয়ে করে অর্ণ না পারছে কারো সামনে যেতে, আর না পারছে বউকে প্রেজেন্ট করাতে। গর্ব করে কাউকে কিছুই বলতে পারছে না অবনীর ব্যাপারে। সবকিছু ওর অসহ্য লাগছে। ইরা গাড়িতে বসে আছে। পাশে শিহাব। শিহাব গাড়ি চালাচ্ছে। ইরা বসে বসে কাঁদছে। শিহাব ইরার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করো না। অর্ণ এমন একটা কাজ করবে, কোনো দিস ভাবতেই পারিনি। বিয়ের আগে অনেকবার বারণ করেছিলাম। তোমার কথাও বলেছিলাম। সে তোমার কথা শুনে পাত্তায় দেয়নি। বারবার মনে করিয়েছিলাম অর্ণ বিয়েটা করিস না, ইরা তোর ভালোবাসা।
সবটা হারিয়ে যাবে। কিন্তু কে শুনল কার কথা? সবসময় মানুষ ভুল মানুষকেই ভালোবাসে। অর্ণকে ভালোবাসাটাই তোমার ভুল হয়েছিল। শিহাব, আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকব ভাইয়া? ইরা, তোমার আবার কি হবে? তুমি জানো তুমি কতটা সুন্দরী? তোমার চোখে এত বেশি মায়া যে ছেলেরা পাগলের মতো পড়ে আছে। তোমার হাসি দেখলে মনের মধ্যে সব কষ্ট কখন যে চলে যাবে সে টেরও পাবে না। তুমি কেন কাঁদবে? আর ভাইয়া কি হা? যাই হোক, কেউ তোমার পাশে না থাকলে আমি আছি। তোমার যখন মন খারাপ হবে আমাকে বলবে। আমি তোমাকে সাপোর্ট করব, মন ভালো করার জন্য সবকিছু করব। চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। শিহাব কথাটা বলে ইরার দিকে টিস্যু পেপার বাড়িয়ে দিল। ইরা চোখ মুছতে থাকে। শিহাব মনে মনে অনেক খুশি। কোথায় ইরা আর কোথায় অবনী? ইরার জন্য সব ছেলে উন্মাদ। আর সেই ইরাকে অবনীর জন্য অর্ণ ছেড়ে দিল। শিহাবের কাছে অর্ণ বড্ড বোকা। সুন্দরী ললনা ছেড়ে অর্ণ বিয়ে করেছে কয়লাময় এক নারীকে। হাস্যকর। শিহাব বলল, চলো কোথাও ঘুরতে যাই, তোমার মন ভালো হবে। কোথায় যাব? কিছুই ভালো লাগছে না। আপনি শুধু শুধু এগিয়ে দিতে আসলেন। ইরা, এটা আর এমন কি? ভাবছিলাম যদি কিছু হয় তোমার। টেনশন হচ্ছিল, এজন্য এগিয়ে দিতে আসলাম। শিহাব, অন্যদিন ঘুরব। আজকে বাড়িতে যাব। ইরা, ওকে। শিহাব আর কথা বাড়ায় না। ইরার বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তারপর নিজে নিজে নেমে দাঁড়ালো। ইরা বায় জানিয়ে ভিতরে চলে আসে। শিহাব মনে মনে হাসে। ইরাকে নিজের করে নেওয়ার একটা বিরাট সুযোগ তার কাছে ধরা দিচ্ছে। বন্ধুর গার্লফ্রেন্ড ইরা, তাকে এখন নিজের করে নিতে চাইছে শিহাব। এজন্য অর্ণকে কোনোভাবেই ইরার ধারে কাছে ঘেঁষতে দেবে না সে। অর্ণের ঘুম ভাঙে। বাড়ি ভর্তি লোকজনের চিৎকার শুনতে পেল সে। মা বাবারা বাড়ি এসেছে। অর্ণ চোখ মেলে তাকায়। রুমের টেবিলের চেয়ারে বসে আছে অবনী। সামনে খাবারের প্লেট। টেবিলের উপরের ঔষধগুলো গুছিয়ে রাখা। অর্ণ দেয়ার ঘড়ির দিকে তাকায়। বিকেল 4টা বাজতে গেছে। অর্ণ আবার অবনীর দিকে তাকালো। সকালে যে শাড়ি পরেছিল ওটা এখনো পরা। অর্ণ প্রশ্ন করে, কি ব্যাপার তুই এখানে কেন? রুমটা তো আমার বরের, তাই কোথায় থাকবো আমি? অবনী, মানে এখানে বসে কি করিস? অর্ণ, তোমার খাবার নিয়ে বসে আছি। রান্না অনেক আগেই শেষ হয়েছিল। অবনী, তো রেখে যাবি? তোকে কে বসে থাকতে বলেছে? অর্ণ, আসলে তোমার হাতে ব্যান্ডেজ। রেখে গেলে খায়তা কি ভাবো? এজন্য বসেছিলাম। অর্ণ, তোর কি আর শাড়ি কাপড় নেই? অসহ্য। অর্ণ, হুম আছে তো। আসলে খাবার নিয়ে আমি 3 ঘন্টা ধরে বসে আছি। 1টার সময় এসে দেখি তুমি ঘুমাচ্ছ। ডাকিনি। যদি ঘুম ভাঙার পর তোমার কষ্ট হয় বা রাগ হয়, আমাকে বকা দিতে যেয়ে যদি তোমার আবার কষ্ট হয়, তোমার মন খারাপ হবে ভেবে আর ডাকিনি। এজন্য অপেক্ষা করছিলাম কখন তোমার ঘুম ভাঙবে। ভেবেছিলাম খাইয়ে তারপর গোসল করব। কিন্তু তোমার ঘুম ভাঙেনি। 4টার সময় ঘুম ভাঙল। এভাবেই বসেছিলাম। এক মুহূর্তের জন্যও নড়িনি। দিনে খাওয়ার আগে যদি কেউ ঘুমায় তাহলে ঘুম ভাঙার পর তার অনেক ক্ষুধা লাগে আমি জানি। তোমারও লাগবে, আর তাছাড়া তোমার তো ঔষধও খেতে হবে। এজন্য ঘুম ভাঙলে যদি খাবার না পাও, ঔষধ দিতে যদি দেরি করি তাহলে তো তুমি সুস্থ হবা না।
এই জন্য বসেই ছিলাম, উঠিনি একবারও। সরি, বকা দিও না এখন, পরে দিও, আগে খেয়ে নাও। অবনীর কথা শুনে অর্ণ যেন হা হয়ে যায়। কিন্তু এত ভালোবাসার কথা ওর মাথায় ঢুকছে না। মাথাটা তখনও ইরার জন্য তালগোল পাকিয়ে চলেছে। তবে অবনী এতক্ষণ ধরে যে বকবক করল, সেটা শোনেনি এমন নয়। অর্ণ প্রথমে বিরক্তি নিয়ে শুনলেও পরে হা হয়ে গেছে সবটা শোনার পর। অর্ণ প্রশ্ন করে, কেন করছিস এগুলো? জানিস না তুই তোকে আমি বউ হিসেবে মানি না। যতটুকু কথা বলি তা ছোটবেলার বন্ধু হিসেবে, তাও অতটা আগ্রহ নেই। অর্ণ, আমি জানি তো সবটা, এজন্য তোমার থেকে কোনো কিছুই চাওয়ার আমার নেই। তুমি অবহেলা দিলেও সেটা আমি গ্রহণ করে নিতে পারব, অবহেলাটাকে ভালোবেসে গুছিয়ে রাখতে পারব। আমার এখন আফসোস নেই। আমি যে তোমার সাথে কথা বলছি এটাই তো বিশাল ভাগ্যের ব্যাপার স্যাপার। নাও হা করো, খাইয়ে দিই। এরই মধ্যে অবনীর ভাত মাখানো শেষ। অর্ণ হা করে। অবনী গালে স্পর্শ পেতেই দেখে অর্ণের গায়ে অনেক জ্বর। অবনী খাবার এগিয়ে দিতে দিতে বলে, তোমার গায়ে এত জ্বর আমাকে কেন বলনি? অবনী, তুই আমাকে টাচও করিসনি? অর্ণ, না, যেখানে কাছে আসা বারণ সেখানে স্পর্শ করাটাই তো চাঁদ হাতে পাওয়ার মতো খুশির ব্যাপার। তুমি আমার কাছে সত্যিই একটা চাঁদ, যাকে দূর থেকে দেখা যাবে, কিন্তু স্পর্শ করার ক্ষমতা আমার নেই। আমার কাছে এমন রকেটও নেই যে তুমি নামক চাঁদে যেয়ে তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখব। সে ক্ষমতা আমার নেই, সে যোগ্যতাও আমার নেই। অনেক জ্বর তোমার, তাড়াতাড়ি খাও। অবনী, তুই এতক্ষণ এখানে কিভাবে বসেছিলি? আমি হলে তো 2 মিনিটেই চলে যেতাম। অর্ণ, হাহাহা, রোগে পড়েছ কখনো? এটা একটা রোগ, যে রোগে আমি বহু বছর ধরে আক্রান্ত। রোগের নামটা তোমাকে বলবো না। যাই হোক, বললাম না তুমি সত্যিই একটা চাঁদ। আর চাঁদের দিকে তাকিয়ে থাকতে কি কারো ক্লান্ত, অসহ্য এসব হয় নাকি? হয়, যাদের চাঁদ দেখার সময় থাকে না। আমার তো তোমার দিকে তাকিয়ে থাকতে যদি এমন 2-3টে রাতের ন্যায় সময় এনে দেয় কেউ, তবুও আমি এভাবে বসে তোমার দিকে তাকিয়ে থাকব। অবনী, 2-3 দিন। অর্ণ, কেন কম হয়ে গেল? আরে আমি এভাবে বসে মাসের পর মাস থাকতে পারব। তোমাকে দেখব শুধু, এতেই চলবে। কিন্তু 2-3 দিন বলেছি কারণ মানুষ খাবার পানি ছাড়া কতদিনই বা বেঁচে থাকবে? আমি তো সবকিছু ছেড়ে তোমাকে দেখব বলেই বসেছিলাম। জানি বিশ্বাস করবে না, আমি এখনো অবধি কিছু না খেয়েই বসে আছি। অর্ণ চুপ হয়ে গেল। অবনীর মুখের দিকে তাকাচ্ছে না। অবনীর তাতে কিছুই যায় আসে না। সে অর্ণকে ভালোবাসে। যতদিন বাঁচবে এমন অবহেলার ভালোবাসা নিয়েই অবনী বেঁচে থাকবে। করুক অর্ণ যত খুশি অপমান, তবুও সে ভালোবাসা দেখিয়ে যাবে। খাবার খাওয়ানো শেষ হয়। অবনী বলে, দাঁড়াও, জ্বরের ঔষধ আনি। তুমি একটু অপেক্ষা করো। অবনী, হুম। অবনী বাইরে চলে যায়। অর্ণ বিছানা ছেড়ে উঠল। ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথার কারণে এক পা আগালে টলে পড়ার জন্য ধীরে ধীরে পা ফেলতে শুরু করে। কিন্তু বেশিক্ষণ সে হাঁটায় মনোনিবেশ করতে পারেনি। একটু লম্বা পা ফেলতেই টলে পড়তে যাচ্ছিল। আর তার আগেই অবনী এসে শক্ত করে পেঁচিয়ে ধরে অর্ণকে। অর্ণ অবনীর শাড়ি খোলা পেটে হাত নিয়ে কোমর খামচি দিয়ে ধরে। অবনী একটু কেঁপে উঠল। এই প্রথমবার কোনো পুরুষ তার পেট স্পর্শ করে কোমর জড়িয়ে ধরেছে। অর্ণটাল সামলানোর জন্য কোথায় ধরেছে সে খেয়াল তাৎক্ষণিক তার নেই। অবনী বকা দেওয়া শুরু করে।
আরে কি সমস্যা তোমার? বারণ করলাম না, উঠবে না। তবুও শুনলে না তো। সে সাইডে পড়তে যাচ্ছিল, সে সাইডে টেবিল। মাথাটা লাগলে কেটে যেত। সবসময় বেশি বেশি করো তুমি। অবনী, আমি বাথরুমে যাব। অর্ন, হুম চলো। অর্নকে জড়িয়ে ধরে অবনী নিয়ে যায় ওয়াশরুমে। অর্ন যখন অবনীকে ছেড়ে দিয়ে প্যান্ট নামাতে যাচ্ছিল, তখনই অবনী বলে, ওই থামো থামো, এসব কি হা? আমি যে আছি সে খেয়াল আছে? অবনী, ওহ সরি, উল্টো দিকে তাকিয়ে থাক। তবে আমাকে ধরে রাখো। অর্ন কথাটা বলে এক হাত পিছনে বাড়ায়, কিছু ধরে সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু তেমন কিছু নেই পিছনে। অবনী পিছনে তাকাচ্ছে না। সেই ঘুরে রুমের দিকে তাকিয়ে আছে। অর্ন হাত আরেকটু লম্বা করে। কিছু একটা সাপোর্ট পায় অর্ন। কিন্তু অবনীর সাথে সাথেই চমকে ওঠে। অর্ন অবনীর পেট থেকে কিছুটা উপরের কোমর হাতের মধ্যে খামচি দিয়ে ধরে। আর একটু উপরে হাত তুললেই অর্ন অনেক কিছুর সন্ধান পাবে। অবনী নিজেকে ছাগানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু অর্ন আবার পড়ে যাওয়ার উপক্রম হওয়াতে ছাড়ায় না। অর্নের কাজ শেষ হলে বের হয়। অবনী বলে, ঘোরের মধ্যে আছো তাই না? হুমম, জ্বরে কিছুই মনে পড়ছে না আমি কে। শুধু তোকে চিনতে পারছি। তুই অবনী। অর্ন, তাই নাকি? ঢং বেয়াদব ছেলে, ঘরে বউ রেখে বাইরের মেয়ের জন্য কান্না করে। ইচ্ছে করছিল ছুরি এনে গলায় দিই এক টান। খুন করব একদিন তোমাকে। আমাকে তো চেনো না। মেয়ে মেয়েদের জন্য কান্না তাই না? থাপড়িয়ে সব দাঁত ফেলব বেয়াদব কোথাকার। কি বলছিস? তোর কথা আমি বুঝতে পারছি না। অর্ন, এই জন্য তো বলছি। এখন তো কিছুই বুঝবা না। তাই বকা দিলাম। অবনী, ওহ, তাহলে আরো দে। মনে হচ্ছে আরো ক্ষুধা লাগছে। অর্ন, এর বকা খাওয়ার জন্য নাকি তার ক্ষুধা বাড়ছে? ফাজিল। অর্নকে বিছানার সাথে হেলান দিয়ে ঔষধ খাওয়ালো অবনী। তারপর শুয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে আসলো। আয়নার সামনে নিজের কোমর রাখে। অর্ন যেখানে যেখানে ধরেছে সেখানে নখের দাগ বসে কেটে গেছে। কিন্তু অবনীর কোনো কষ্ট হচ্ছে না। সে এটা দেখে হাসতে থাকে। মনে মনে বলে, যাক, ছেলেটা আমাকে স্পর্শও করতে পারে। হিহিহি। তারপর অর্ণের ঘুম ভাঙে। চোখ মেলে তাকায়। নিজের রুমেই আছে সে। পাশে তাকায়। কেউ নেই। সোফাতে চোখ যায় ওর। অবনী শুয়ে আছে। বালিশের পাশে অর্ণের মোবাইল রাখা। মোবাইলে তখন 5টা AM। অর্ণ একটা ঘুমেই রাত পার করে দিয়েছে। এখন বেশ হালকা লাগছে। জ্বর নেই বললেই চলে। বিছানা থেকে উঠে দাঁড়ালো অর্ণ। অবনীর মুখের দিকে তাকায়। ঘুমিয়ে আছে অবনী। অর্ণ অজান্তেই কিছু সময় ধরে অবনীর দিকে তাকিয়ে রইল। শীতের কারণে কাঁচুমাচু হয়ে আছে। ভোর রাতের দিকে শীত একটু লাগেই। অর্ণ একবার ভাবল, অবনীর গায়ে একটা কাঁথা দিয়ে আসবে। পরক্ষণে ইরার কথা মনে পড়তেই সে রুম থেকে বের হয়ে গেল। সাইকেল বের করল ও। এই সাইকেলের সামনে ইরাকে নিয়ে এয়ারপোর্ট রোডে অনেক বার ঘুরেছে। সাইকেলের সামনে ইরা বসে থাকত, হাতে থাকত একগাদা ফুল। অর্ণ সেগুলো কল্পনা করতে করতে ইরাদের বাড়ির সামনে চলে এসেছে।
ফোন বের করে দেখে 6টা বেজেছে। অর্ন ফোন করল ইরাকে। ইরা সারারাত ঘুমায়নি। অর্ণের সাথে বিচ্ছেদ একদমই মেনে নিতে পারছে না ইরা। সেই জন্য সারারাত চোখের পাতা এক জায়গায় করতে পারেনি। হঠাৎ এত সকালে ফোন বাজছে দেখে কিছুটা বিরক্ত হয় ইরা। ফোন হাতে নিতেই দেখে অর্ণের নাম্বার। ইরা অজানান্তেই রিসিভ করে ফেলেছে। অর্ণ বলে, ইরা আমি তোমার বাড়ির সামনে। একবার আসো। আমি তোমাকে দেখব। খুব যে দেখতে ইচ্ছে করছে। তুই কেন এসেছিস? কালকের সকালের কথা তোর মনে নেই? জুতা এনে পিটিয়ে বের করব তোকে। ইরা, এভাবে বলছো কেন ইরা? ভালোবাসি তোমাকে। অর্ণ, কিসের ভালোবাসা তোর? বেঈমান কোথাকার। এভাবে আমার ভালোবাসাটাকে নিয়ে খেলা করলি। এখনো খেলতে চাচ্ছিস? ধুর হো বাড়ির সামনে থেকে। ইরা, ইরা যা খুশি আমাকে বলো। তবুও তুমি সামনে আসো। আমি তোমাকে দেখব। অর্ণ, দেখ, তোকে খুব ভালোভাবেই বলছি। আমার বাড়ির সামনে থেকে তুই চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। অর্ণ মরে গেছে। আমি তাকে মনেও করতে চাই না। ইরা, ইরা ফোন কেটে দিল। অর্ণ আর সেখানে দাঁড়ায় না। ক্লাবের দিকে যেতে থাকে। ইরাকে সে হারিয়ে ফেলেছে, যা কখনো অর্ণ চায়নি। এমনটা হয়েছে কেবল অবনীর জন্য। ক্লাবে আসতে আসতে 8টা বেজে গিয়েছে। অবনীর ঘুম ভাঙে। রাতে সে না খেয়েই সোফাতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই দেখে অর্ণ নেই। অর্ণকে কল দিল অবনী। একবার রিং হতেই কেটে দিল অর্ণ। অবনী আবারও ফোন দেয়, কিন্তু অর্ণ এবার কাটে না, আবার রিসিভও করে না। অর্ণকে ফোন দিতে শুরু করে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স পায় না অবনী। বাইরে আসে সে। অর্ণের মা দাঁড়িয়ে আছে। নতুন একটা মহিলাও দাঁড়িয়ে আছে। অবনী যে সামনে দাঁড়াতেই মহিলাটি প্রশ্ন করে, ভাবি এই কালো মেয়েটা কে? ওকে কালো মেয়ে কেন বলছেন? জানেন ওকে? অর্ণের মা। কে ও? আর কালোই তো সে। আয়নাতে নিজেকে দেখলে সে নিজেই ভয় পাবে। মহিলা, চুপ করেন। অর্ণ শুনলে আপনাকে বকবে। অর্ণের মা, কেন কেন? অর্ণ বকবে কেন? মহিলা, ও আমার বোনের মেয়ে, নাম অবনী। অর্ণের বউ। অর্ণের মা, কি আমাদের অর্ণের বউ অবনী? ছি ভাবি, অর্ণের চয়েজ এত এত খারাপ? কমলা লেবুর মতো দেখতে আপনার ছেলে, অথচ তার বউ দেখি কালো। অর্ণ তাকে মেনে নিয়েছে ভাবি? আল্লাহ গো, হাসি পাচ্ছি। কোথায় আকাশের চাঁদ আর কোথায় গবরের নাদ? কিভাবে সম্ভব? ওই মেয়ে তোমার কি লজ্জা টজ্জা করে না অর্ণের পাশে যখন দাঁড়াও তখন? মহিলা। অবনী মাথা নিচু করে নিল। কালো হলেই সমস্যা। সমাজের মানুষ আর কিছু পারুক বা না পারুক, কোনো বাড়ির মেয়ে বিয়ের বয়সেও বিয়ে দিচ্ছে না কেন তার পরিবার, এসব খবর রেখে এমন এমন কথা শোনাবে। এসে বলবে, ও আপা, আপনাদের মেয়ে বিয়ে দিচ্ছেন না কেন? কোথাও কি সম্পর্ক করেছে নাকি? বিয়ের বয়স পার হয়ে গেলে তো আর কোনো ছেলে বিয়ে করবে না। এত বড় মেয়েকে ঘরে রাইখা কি করছেন? আবার কালো মেয়ে হলে মা বাবাকে এসে কথা শুনিয়ে বলবে, ও ভাইসাব এই কালো মেয়েকে কার কাছে বিয়ে দেবেন? নাকও ঠিকমতো লম্বা না। পছন্দ করবে তো? ভালো করে ক্রিম ট্রিম মাখান। আবার সেই কালো মেয়ের বিয়ে হলে শ্বশুর শাশুড়িকে সবাই বৌমাকে নিয়ে কথা শোনাবে। তবে এদিকে ভুলেও কালো ছেলের বউ যদি সুন্দরী হয়েছে, সমাজের লোক তো আরও এক কাঠি উপরে কথা শোনানো শুরু করবে। এইরাম একটা মেয়ের জামাই দেখো, একটুও মানায়নি।
কি দেখে মেয়েটার সাথে এমন ছেলেকে বিয়ে দিয়েছে? কালো ছেলে তো না, যেন গাঞ্জাখোর। সব বিবেচনা সমাজের মানুষই করে দেয়। আপনি কতজনকে থামাবেন? আপনি থামাতে গেলে হয় আপনি তাদের মতো হয়ে যাবেন, না হয় আপনি খারাপ হয়ে যাবেন। সবাই শুধু চকচকা ছেলে মেয়েই খোঁজে, কিন্তু কখনো কয়লাতে যে সোনা থাকে এটা বুঝতে পারে না। দেখুন, ভাবি আপনি আমার বুয়ার শাশুড়ি। যতটুকু সম্মান দিয়ে আপনাকে এখানে আনছি, এটাও কিন্তু আর দেব না। আমার অর্ণের বউ কালো। কোনো সমস্যা আছে? আপনার ছেলের বউ তো সুন্দর। আপনি খুশি থাকুন। অসহ্য। অর্ণের মা। খালা আম্মু উনাকে কিছু বলবেন না। উনি তো ঠিকই বলেছে। অর্ণের গায়ের রং আর আমার গায়ের রং বিপরীত। অর্ণকে আসলেই মানায় না আমার পাশে। অবনী, চুপ থাক তুই। চলে আয়। অর্ণের মা অবনীকে হাত ধরে টেনে নিয়ে আসল। অবনীর খুব কান্না পাচ্ছে। সমাজের মানুষ যে যা ইচ্ছে বলুক, কিন্তু অর্ণ যদি সামান্য ভালোবাসত, তাহলে সে সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে পারত। কিন্তু সমাজের মানুষসহ নিজের স্বামী অর্ণ তাকে সহ্য করতে পারে না। অবনী যতই নিজেকে শক্ত করুক না কেন, বারবার কোনো না কোনো কারণে তার মনে হয় কালো হয়ে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অবনী, মন খারাপ করিস না। অর্ণ কোথায়? ওকে ডাকত। অর্ণের মা। ও তো রুমে নেই। জগিং এ গিয়েছে হয়তো। অবনী, সিফাত আর শেফা আসবে। তোদেরকে দেখতে আসবে। অর্ণের মা। এরা দুজন কে? অবনী, তোর খালুর খুব কাছের বন্ধু। বিদেশে থাকে। আমার প্রথম যখন বিয়ে হয়, তখন ওনাদের সাথেই বছর খানিক ছিলাম। রক্তের সম্পর্ক না থাকলেও তোর খালু মঈন ভাইকে নিজের ভাইয়ের মতো দেখত। মঈন ভাইয়ের ছেলে সিফাত আর মেয়ে শেফা। অর্ণের বন্ধু সিফাত। দুজনে বেশ ভালো বন্ধু। বিদেশ থেকে সোজা আমাদের বাড়িতেই আসছে। অর্ণের মা। খালাম্মু, আমি কারো সামনে যাব না আর। অবনী, কেন? অর্ণের মা। এমনি। ভালো লাগে না। অবনী, চুপ কর। কালো বলে অপমান করবে? যারা সমাজে খাটো, লম্বা, কালো, সুন্দর এসব নিয়ে বিচার করে বেড়ায়, তারা আসলে মানুষই না। তুই তো লক্ষ্মী মেয়ে। যে তোকে একবার বুঝবে, সে তোকে কখনো ছাড়বে না। অর্ণের মা। অবনী অর্ণের মাকে জড়িয়ে ধরে। এই একটা মানুষের জন্যই অবনী পারে না নিজেকে পুরোপুরিভাবে শেষ করতে। না হলে এতদিনে কবেই অপমান সহ্য করতে না পেরে নিজেকে মেরে ফেলত। অর্ণ টেবিলের উপর পা দিয়ে বসে আছে। চা আর কেক এনে সামনে দাঁড়ালো ছোটন। অর্ণের দিকে ছোটন কিছু সময় তাকিয়ে রইল। অর্ণ প্রশ্ন করে, কিরে এভাবে তাকিয়েও আছিস কেন? আজ স্কুল নেই? হো আছে তো ভাইজান। তোই যামু না। ছোটন, কেন? রুস্তম আঙ্কেল কি তোকে আবার বকাঝকা করেছে নাকি? অর্ণ, না ভাইজান, হেও তো আমারে আর বকেই না। আপনি তো হেদিন বকা দিছিলেন, হের লেইগা আমারে আর কিছু কইতে পারে না। ছোটন, তাহলে স্কুল কেন মিস করবি? অর্ণ, এমনিতে ভাইজান, পড়াশোনা কইরা কি হইব? বড় হইয়া কি হইব? ছোটন, মার খাবি তুই। বল কি হয়েছে? ছোটন চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাথাটা নিচু করেই নিল। রুস্তম চাচার ক্লাব এটা। রাতে ড্রিঙ্কস চললেও দিনে চা বিস্কিট এসবই পাওয়া যায়। অর্ণ ক্লাবে আসছিল একদিন। প্রথম যেদিন আসে, সেদিন রুস্তম দোকানদার ছোটনকে মারছিল। হাতে গরম চা ফেলে দিয়ে ছোটনকে মারছিল।
যা দেখে অর্ণ থানা অবধি দৌড়ানি দিয়েছিল রুস্তমকে। ছোটন এখানেই কাজ করে। অর্ণ তার সাথে আস্তে আস্তে সখ্যতা গড়ে নেয়। অর্ণ আসলেই ছোটন দৌড়ে চলে আসে অর্ণকে সবরকম সার্ভিস দিতে। ছোটু যা বাবা, স্কুলে যা, মুরগিটা বাইচ্চা দিমুনে, স্কুলের টেকাটা দিয়ে দিস। ছোটন সহ অর্ণ বাইরের দিকে তাকায়। একজন মহিলা এসে দাঁড়িয়েছে। ছোটু মা বলে ডেকে দৌড়ে মহিলার দিকে চলে যায়। অর্ণ সে দিকেই তাকিয়ে থাকে। ছোটন যে বলে, মা, তুমি উইঠা আইছো ক্যা? আর আয়শা তুমি অর্ণ ভাইজানের সামনে কি কইলা? তুমি নাকি যে করো? তুমি যাও, আমি বই নিয়া স্কুলে যামুনে। এখন যাও এহান থাইকা। অর্ণ বাবা আইছে? আমার লগে দেখা করাস না ক্যা? আমি দেখা করুম। ছোটনের মা কথাটা বলে। ক্লাবেল থেকে সামান্য দূরে ছোটনের বাড়ি। ওর মা অনেক অসুস্থ। বুকে একটা বিশাল টিউমার হয়েছে। অপারেশনের প্রয়োজন। কিন্তু ছোটনের বাবা নেই। তাই উনি অসুস্থতা নিয়েই পড়ে আছে। অর্ণকে কোনো দিন ছোটন ওর মায়ের ব্যাপারে জানায়নি। অর্ণ এসে পাশে দাঁড়াল। বলল, ছোটন, আন্টির সাথে আমাকে দেখা করিয়ে দিসনি কেন? বেয়াদব কোথাকার। কেমন আছো বাবা? তোমার কথা ছোটু আমারে রোজ রোজ কয়। দেখো না, ওই আজকে কয় স্কুলে যাইব না। কথাটা বলে তিনি কাশলেন। আচ্ছা আন্টি, আপনি বাসায় যান, আমি দেখছি। আর পরে আপনার সাথে দেখা করব। আপনি যান। অর্ণ বুঝে যায় তিনি অসুস্থ। আচ্ছা। উনি চলে যায় সেখান থেকে। অর্ণ ছোটনের হাত ধরে ভিতরে নিয়ে আসলে। রুস্তম চাচাকে ডাক দেয় অর্ণ। রুস্তম চাচা দৌড়ে আসলেন। কেননা অর্ণের কথা তিনিও শুনতে বাধ্য। কারণ অর্ণ আছে বলেই অল্প করে ড্রিঙ্কসের ব্যবসা চালিয়ে যেতে পারছে। আর তাতে বেশ লাভও হচ্ছে অনেক। বড় কথা, অর্ণ হল তার প্রধান কাস্টমার। ঢাকা শহরের মেইন জায়গাতে দোকানটা টিকে আছে অর্ণের জন্যই। এজন্য অর্ণ যা বলে তিনি সব পালন করেন। জি বাবা বলো। ছোটনের মায়ের কি হয়েছে? অর্ণ, জানো না তুমি? ওর মায়ের হার্টের সোজা একটা বিশাল টিউমার হয়েছে। অপারেশনের ডেট দিয়েছিল ডাক্তার, কিন্তু যেতে পারেনি। রুস্তম চাচা, আচ্ছা আপনি যান। ছোটন এবার বল স্কুলে কেন যাসনি? অর্ণ, পরশুদিন পরীক্ষা হইব। পরীক্ষার ফিসের লাইগা চাচা টেকা দিছিল। ভাবছি হেডা দিয়া ফিস দিমু। কিন্তু ওই টেকা লিয়া আমি বাড়িতো যাইয়া হুনি, মায়ের ঔষধ নাই। চাচার থাইকা কয়েকদিন আগেই টেকা লইছিলাম ঔষধের লাইগা। আবার চামু কেমনে? পরীক্ষার লাইগা 1000 টেকা লইছি। জানেন তো ঢাকার শহরে পরীক্ষার ফিস অনেক বেশি। ওই টেকা দিয়া অল্প ঔষধ আইনা দিছি। এখন টেকা নাই, তাই স্কুলে যাইতেও ইচ্ছা করতাছে না। ছোটন, তোর বয়স কত রে? অর্ণ, 12 বছর। ছোটন, কোন ক্লাসে পড়িস তুই? অর্ণ, ক্লাস 5-এ। ছোটন, থাপ্পড়িয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেব। এই বয়সে খুব হিসেব শিখে গিয়েছিস। তোকে না বলেছিলাম আমাকে সবকিছু এসে বলবি? বলেছিস? ছোটন, তুমি তো সবকিছু করলা। ভর্তি কইরা দিলোয়া। ব্যাগ কিনা দিছ, ড্রেস কিনা দিছ। রুস্তম চাচারে বইলা দিছ যা লাগে দিয়া দিতে। খাতা কলম কিনা দাও। স্কুলের বেতন দিয়া দাও। আর কি করবা? ছোটন, অনেক কথা শিখেছিস দেখছি। যা স্কুলে যা। কালকে আন্টির থেকে পরীক্ষার ফিস নিয়ে যাস। যা এখন সামনে থেকে যা। অর্ণ, আচ্ছা যাইতেছি।
তোই একটা কথা কয় শিহাব আছে না আপনের বন্ধু, ওনার থাইকা দূরে থাইকেন। জানি না কেন বললাম, তয় মনে হইছে কইছি আমি। রাগ কইরেন না, যাচ্ছি স্কুলে। শোন, আমার সাইকেলটা নিয়ে যা, এখন থেকে এটা তোর। যার জন্য প্রয়োজন ছিল তাকে আমি হারিয়ে ফেলেছি, তুই চালাবি এটা। ছোটন চলে যায়। অর্ন চেয়ারে হেলান দিয়ে প্রায় শুয়ে পড়েছে। একটা গাড়ি এসে থামল ক্লাবের সামনে। শিহাব নামল। শিহাবের সাথে ইরাও নামল। শুধু ওরা দুজন না, বাকি সব বন্ধুরা এসেছে ক্লাবে। মিহি দৌড়ে এসে অর্ণের সামনের চেয়ারে বসল। দোস্ত তুর্জ তো বিয়ে করতে যাচ্ছে, তোকে দাওয়াত দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে সে। মিহি: হুম, অর্ণ এই সপ্তাহে বিয়ে করছি। তুর্জ: শিহাব দাঁড়িয়ে আছিস কেন? ইরাকে নিয়ে বসে পড়। আরে এত প্যারা কেন নিচ্ছিস তোরা বুঝলাম না। সিমি: ইরা, কার সাথে এসেছ? অর্ণ: শিহাবের সাথে। শিহাব বলল বেচারারই মন খারাপ, ডেকে আনি, আড্ডা দিল ভালো লাগবে, তাই ও যে নিয়ে আসছে। মিহি: ও আমি ডাকলাম আসলে না, অথচ শিহাব ডাকার পর চলে আসলে। সত্যিই দারুণ তো ব্যাপারটা। অর্ণ: আমি কারো বিয়ে করা বউ না যে অন্য কেউ ডাকবে আর আমি আসব। আমার ইচ্ছে আমি যার সাথে খুশি বেরাবো, ঘুরব, মিশব। কেউ যদি এসব সহ্য করতে না পারে বা দেখতে না পারে, সেটা তার সমস্যা। ইরা: আরে বাদ দাও এসব। তুর্জ: মেয়েটা কেমন দেখতে? দেখিস তুই যেন আবার অর্ণের মতো কালো মেয়েকে বিয়ে করিস না, তাহলে কিন্তু আমরা আর তোর সাথে মিশব না। পার্টিতেও আনতে পারবি না কোনো দিন বউকে। সিমি: আমি পাগল নাকি? কখনো ওমন বিশ্রী দেখতে কালো মেয়েকে আমি বিয়ে করব? নো নেভার। আমার বউ দেখে তোদের জেলাস হবে। ছবি দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। কোথায় অবনী আর কোথায় আমার ফিয়ন্সি? তুর্জ: এটা ঠিক বলেছিস। কার সাথে কার তুলনা করিস তোরা? অবনী চলে না, ফালুত দেখতে। আমি বুঝি না অর্ণ কিভাবে তাকে ভালোবাসে। শিহাব: ওই আমি অবনীকে ভালোবাসি না। অর্ণ: হাহাহা বিনোদন। বুকের উপর কে মাথা দিয়ে থাকে? কে জড়িয়ে রাখে? নিজের চোখে দেখা। সে বলে নাকি অবনীকে ভালোবাসে না। ব্লাডি চিটার। ইরা: ইরা আমি শুধু তোমাকেই ভালোবাসি। অর্ণ: আমি চলে যাচ্ছি। এসব হাস্যকর কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। ইরা: ইরা কোথাও? অর্ণ: ইরা এসব বাদ দাও, বসো চুপচাপ। কি খাবে বলো, কারো কথায় কান দিও না। শিহাব: আচ্ছা, কফি খাবো। ইরা। শিহাব ইরাকে নিয়ে পাশের টেবিলে গেল। অর্ণ কেবল অবাক হয়েই তাকিয়ে দেখছে। অর্ণের গার্লফ্রেন্ড, কিন্তু ইরা সব শিহাবের কথা শুনছে, যা অর্ণ মেনে নিতে পারছে না। অর্ণ মিহিকে বলে, ইরা আমার গার্লফ্রেন্ড, কিন্তু সে শিহাবের কথা শুনছে। কি বলি সেগুলো? ইরা তোর গার্লফ্রেন্ড কবে থেকে হলো আবার? আর লজ্জা শরম করে না? বউ আছে তোর বাড়িতে। ইরাকে কি তুই আবার বিয়ে করবি নাকি? তোর চয়েজ খারাপ হয়ে গেছে মানলাম, কিন্তু চিন্তা ভাবনাও এত খারাপ করলি কবে থেকে? মিহি: আমি বাসায় যাচ্ছি, তোদেরকে সহ্য হচ্ছে না একদমই। অর্ণ: দোস্ত, আমার বিয়েতে আসিস প্লিজ। তবে একটা অনুরোধ, তোর কালো বউকে সাথে করে আনবি না, তাহলে পার্টিটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না
তোর বউকে দেখে সবাই অনুষ্ঠান থেকে চলে যাক। আর যদি আনিস, তাহলে কিন্তু বলবো তুই আমার বন্ধু না। সবাই জানে আমার বন্ধুদের চয়েজ এত খারাপ হবে না। আমার বউকে দেখলে তোর বউকেও সবাই দেখতে চাইবে। হাস্যকর পার্টি হোক এটা চাই না। তুর্যের কথা শুনে অর্ণ আর সেখানে দাঁড়াল না। অসহ্য লাগছে ওর। বারবার কালো বউ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। অবনীর উপর আরও রাগ বেড়ে গেছে। আর বন্ধুগুলো সব কেমন যেন। অর্ণ ক্লাব থেকে বের হয়ে ছোটনদের বাড়ির দিকে যায়। ছোটনের মায়ের অপারেশনের ব্যবস্থা করতে হবে দ্রুত। তারপর সিফাত আর শেফা অর্ণদের বাড়িতে এসে পৌঁছেছে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে মেইন দরজার সামনে। শুধু একজনই নেই, সে হলো অবনী। অর্ণের মা তাকে ডেকেছে অনেকক্ষণ হয়েছে। অবনী আসছি বলে এখনো আসেনি। সিফাত আর শেফা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরের দিকে এগিয়ে যায়। দরজার কাছে এসে দাদুকে সালাম করে, তারপর অর্ণের বাবাকে। সব শেষে অর্ণের মাকে সালাম করার আগে তিনি জড়িয়ে ধরে বলে, তোরা বুকে আয়। কত বছর পর আসছিস বলতো? কত ছোট্ট দেখেছিলাম তোদের। মায়ের কথা ভুলে গিয়েছিস একদম, তাই না? আরিনা বেগম, না বড় আম্মু। ভুলব কেন? চলে এসেছি। তোমার রান্না খাই না কত বছর, সেটা কি জানো? আনাফ ভাইয়া কোথায়? অর্ণকেও তো দেখছি না। সিফাত, আছে সবাই। শেফা, কিরে তুই এত মিষ্টি দেখতে হয়েছিস কবে? দেখিস ছেলেগুলোকে আবার পাগল বানিয়ে দিয়ে যাস না। আরিনা বেগম। অর্ণের মা কথাটা বলে শেফার গাল টেনে ধরে। শেফা সিফাতের থেকে 3 বছরের ছোট। শেফা বেশ আদুরি দেখতে। কথা বলার ধরনটাও অন্য সব মেয়েদের থেকে একটু আলাদা। প্রথমবারই শেফার কথা বলার ধরন দেখে তাকে মিষ্টি বলতে বাধ্য হবে যে কেউ। চুলগুলো তেমন বড় না, সোনালি রঙের চুল, বেশ গুছিয়েই রাখা। শেফা লজ্জা পেল বড় মায়ের কথায়। অর্ণের মাকে জড়িয়ে ধরে নেয় কিছু সময়ে। সবাই ভিতরে প্রবেশ করে। অর্ণের মা ওদেরকে রুমে নিয়ে যাওয়ার জন্য কাজের লোককে ডাকে। কিন্তু সিফাত বলে, বড় আম্মু আমি তো চিনি সব। আমি একাই যাচ্ছি। ওই শেফু আয়। সিফাত, তুমি যাও, আমি বড়াম্মুর সাথে থাকবো একটু। শেফা, আচ্ছা। সিফাত সিঁড়ি ডিঙিয়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে উপরের দিকে। শেষ সিঁড়ি পার হয়ে ডান পাশের ঘরগুলোতে তাকালো। ঠিক তখনই বাম পাশ থেকে কে যেন এসে সিফাতকে বেশ জোরে সরেই ধাক্কা দেয়। সিফাত পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই সিফাত লক্ষ্য করে যে এসে ধাক্কা দিয়েছে সে নিজেই সিঁড়ির দিকে হেলে পড়ছে। সিফাত ক্যালকুলেশন করে নিল, যদি তিনি নিচে পড়ে তাহলে আর হাওরগুলো সোজা থাকবে না। সিফাত আর দেরি করে না। সে নিজের ডানহাত বাড়িয়েই পড়ে যাওয়া তাকে ধরল। সিফাতের গায়ে কয়েকগুলো বালিশ হুড়মুড় করে এসে পড়া শুরু করে। মুখটা ভেসে ওঠে সিফাতের সামনে। যে সিঁড়ি দিয়ে নিচে পড়তে যাচ্ছিল সে হল অবনী। আর অবনী বেডশিট আর কয়েকটা বালিশ একসাথে পাঁচকোলা করে ধরে নিয়ে যাচ্ছিল পাশের রুমে। অবনী এতক্ষণ রুম পরিষ্কার করছিল সিফাতদের জন্য। সব রেডি, কেবল বালিশ এনে রাখলেই ফুলফিল হয়ে যাবে। এদিকে অর্ণের মা তাকে বারবার ডাকছিল বিধায় সে একসাথে 3টে বালিশ পেঁচিয়ে ধরে বের হয়েছিল স্টোর রুম থেকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা বালিশ হঠাৎ ওর চোখের সামনে চলে আসে। সরাতেই পারছিল না। তবে আন্দাজের ভারে এগিয়ে যাচ্ছিল অবনী। হঠাৎ কারো সাথে ওর ধাক্কা লেগে যায়। সে সিঁড়ির দিকে হেলে পড়ছিল। কিন্তু তখনও বালিশ ধরেই রাখে বর্ষা। তাই যখন পড়ে যাবে
এমন সময় একটা হাত অবনীকে টেনে ধরে। সেই হাতটা হলো সিফাতের। সিফাত হাত টেনে ধরতেই অবনীর কোল থেকে বালিশগুলো ছুটে যেয়ে দুটো সিফাতের উপর এসে পড়ে। আরেকটা নিচের দিকে গড়িয়ে যেতে থাকে। সিফাত হাত ধরেই অবনীর মুখের দিকে তাকায়। সিফাত অবনীর চোখের দিকে তাকিয়ে থাকে অনিমেষভাবে। এভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে দুজন একে অপরের দিকে। অবনী বলে, আমি পড়ে যাচ্ছি। সিফাত কথাটা শুনেই এক ঝটকায় টেনে নেয় নিজের কাছে অবনীকে। অবনী টাল সামলাতে না পেরে সিফাতের বুকে এসে থামে। সিফাত ডান হাত দিয়ে অবনীর কোমর পেঁচিয়ে ধরল। ছোট্ট একটা খামছি দিয়ে ধরে রাখে অবনীকে। অবনী সিফাতের চোখের দিকে তাকায়। সিফাতও অবনীর চোখের দিকে তাকাল। অনিমেষ দৃষ্টি। এ চাহনির বর্ণনা যেন নিমজ্জিত। অবনীর হঠাৎ শুনতে পেল নিচ থেকে অর্ণের মা তাকে ডাকছে। সে স্তম্ভিত ফিরে পেয়ে নিজেকে সিফাতের থেকে ছাড়িয়ে নেয়। প্রশ্ন করে, কে আপনি? এখানে কি করেন? হ্যালো, আমি সিফাত। আর এটা আমাদের বাড়ি বলা যায়। কিন্তু আপনি কে? সিফাত। ওহ, আপনি সেই সিফাত? অবনী। হুমম। কিন্তু আপনি কে? সিফাত। আমি অবনী থেমে যায়। অর্ণের কথা মনে পড়ে ওর। অর্ণ তাকে বউ হিসেবে মানে না। অর্ণের কাছে ঘেঁষতে বারণ তার। অর্ণের বউ হিসেবে পরিচয় দিতে অর্ণের খারাপ লাগে। এজন্য অর্ণের কোনো সম্মান নষ্ট না হয়, তাই অবনী অর্ণের নাম নিতে যেয়েও থেমে গেল। সে বলতে চেয়েছিল, অর্ণের বউ। কিন্তু এখন এটা সে বলবে না। অবনী বলে, আমি অবনী। আর অর্ণ ভাইয়ার আম্মুর বোনের মেয়ে। অবনী কথাটা বলে বালিশগুলো হাতে তুলে নিল। রুমের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। পিছন থেকে সিফাত বলে, শুনুন। হুম। অবনী, একটা প্রশ্নের উত্তর দিবেন? সিফাত, কি প্রশ্ন বলুন? অবনী, আপনার চোখ দুটো এত সুন্দর কেন? এত মায়াবী কেন? এত আকর্ষণীয় কেন? সত্যিই বলছি, এত আকর্ষণীয় মায়াবী চোখ আমি কখনো দেখিনি। চোখের মায়াতে যে কোনো পুরুষ আটকাতে বাধ্য। অবনী হা হয়ে গেল সিফাতের থেকে কথাগুলো শুনে। এই প্রথমবার অবনীকে এইভাবে কথা বলল। ওর গা কাঁপা শুরু করেছে। ওর পা যেন চলছেই না। অর্ণের এতটা কাছে আসার পরও অর্ণ কোনো দিন অবনীকে কিছু বলেনি। অথচ মাত্র পরিচিত হওয়া ছেলেটা অবনীর চোখের দিকে তাকিয়ে থেকে এত কিছু বলে ফেলল, যা অবনীর গায়ের লোমগুলো যেন দাঁড় করিয়ে দিয়েছে। হঠাৎ উত্তরের একটা দমকা বাতাস অবনীর মাথার চুলে এসে লাগে। ওর এলোমেলো করা চুলের খোপা খুলে যায়। দীঘল কালো চুল অবনীর প্রায় পায়ের নিচে এসে ঠেকতে শুরু করেছে। সিফাত নিস্তব্ধ, নীরব, নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবনী আর দাঁড়ায় না। এক দৌড়ে গেস্টরুমে যেয়ে দরজা আটকে দিল। দরজার সাথে হেলান দিয়ে বালিশ একসাথে বুকের মধ্যে চেপে নিয়ে চোখ বন্ধ করল অবনী। আয়নাতে তাকে দেখা যাচ্ছে। সে বালিশগুলো বিছানায় ফেলে দৌড়ে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। প্রথমবার আয়নার সামনে আগ্রহ নিয়ে দাঁড়াল। নিজের চোখের দিকে তাকাল সে। মনে মনে বলল, এই ছেলেটা নিশ্চয় পাগল। আমার চোখ সুন্দর? মাথায় তার সমস্যা আছে। কিন্তু এভাবে তো কেউ বলেনি আমাকে। এত ভালো লাগছে কেন আমার? উফ, এই ছেলে কি ম্যাজিশিয়ান নাকি? এক ঝটকায় আমার ভাবনাগুলো সব গোলমেলে করে দিয়েছে। দূরে থাকতে হবে ছেলেটার থেকে। অবনী দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল।
তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে এসে বিছানা গোছাতে শুরু করে। চুলগুলো খোলায় আছে তার। অবনী বিছানা গুছিয়ে দরজা খুলল। সিফাত দরজার পাশে হেলান দিয়েই দাঁড়িয়েছিল। অবনীকে দেখে বলল, এবার বলুন, আপনার চোখ দুটো এত সুন্দর কেন? আর এত লম্বা চুল? আমি মনে হয় বাঙালি মেয়ের প্রেমে পড়ব বলে বিদেশি কারো প্রতি আকৃষ্ট হইনি। সিফাত, এটা আপনার রুম, রেস্ট করেন। অবনী। অবনীশু। সিফাত, না, কিছু শুনব না, যান। অবনী কথাটা বলেই সেখান থেকে দৌড়ে চলে আসে। অবনী সিফাতের কথা আরও শুনতে চাইছিল, কিন্তু কিনা কি হবে ভেবে দৌড়ে চলে আসে। নিচে এসে সোজা রান্নাঘরে যেয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁফাতে থাকে। অর্ণের মা আরিনা বেগম বলে, কি ব্যাপার, কোথায় ছিলি? আমি তোকে এত ডাকাডাকি করেও পাচ্ছি না কেন? আর হাঁফাচ্ছিস কেন? আরিনা বেগম, ওই রুমগুলো পরিষ্কার করছিলাম, বিছানা সাজিয়ে তবেই এলাম। অবনী, ওহ, সিফাত আর শেফা এসেছে দেখেছিস? আরিনা বেগম, হুমম দেখলাম, কথা হয়েছে। অবনী, ওহ, ভালো করেছিস, একটু রেস্ট নে যা, না হয় রান্নার কাজে হেল্প কর। আরিনা বেগম, আচ্ছা করছি হেল্প, তুমি যাও। অবনী, একসাথে করি আয়, অর্ণ আসবে এখনই। ওরা দুজন রান্না করতে থাকে। ওদিকে অর্ণ ছোটনের মাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সবকিছু ঝামেলা মেটাতে মেটাতে বিকেল হয়ে গেছে। অর্ণ একটা রিকশা নিল। এই সময়ের রিকশায় অর্ণ কখনো একা ঘোরেনি। পাশে ইরা থাকত। ইরার কথা মনে পড়তেই ওর কেমন যেন কষ্ট হতে থাকে। অর্ণের মুখে রোদ এসে পড়ছে। কেমন যেন জ্বর জ্বর অনুভব হচ্ছে ওর। সে হুডটা তোলার চেষ্টা করছিল। হঠাৎ চোখ আটকে যায় দূরে একটা ফুসকার দোকানে। ইরা দাঁড়িয়ে আছে। অর্ণ বলে, মামা ফুসকার দোকানের সামনে চলেন তো। আচ্ছা। অর্ণ ইরার পিছনে এসে দাঁড়াল। ইরা খেয়াল করেনি কে এসেছে। হঠাৎ পিছন থেকে অর্ণ বলল, আজ প্রথমবার একা ফুসকা খেতে চলে এলে যে? ইরা পিছনে ঘুরে তাকায়। অর্ণ দাঁড়িয়ে আছে সেখানে। ইরা রাগ নিয়ে বলল, একা আসছি নাকি? আর আপনি এখানে কেন? আমাদের ভাবিকে নিয়ে এসেছেন নাকি? ইরা, ইরা, আমি অবনীকে ভালোবাসি না। আমি তোমাকে এখনো ভালোবাসি। মানছি সে আমার বউ। কিন্তু আমি তোমাকেই চাই। আমাদের মধ্যে কিছু হয়নি। তাকে ডিভোর্স দিয়ে দেব। তোমাকে চাই। অর্ণ, এক নাটক আর কত? আমি তোমাকে ভালোবাসি না। ইরা, আমাকে ভালোবাসো না? সত্যি? অর্ণ, হুম, সত্যি। সে তোর মতো স্বার্থপরকে ভালোবাসবে কেন? শিহাব, ওহ, তার মানে ইরাকে সাথে নিয়ে তুই ফুসকা খেতে এসেছিস। বাহ, ভালো। অর্ণ, হুমম, যা তুই এখান থেকে। আর ইরার পিছু ছেড়ে দে। শিহাব, যদি না ছাড়ি? অর্ণ, ইরা বললে তোকে মেরে ফেলতেও পারি। শিহাব, একটা মেয়ের জন্য বন্ধুকে মারবি? অর্ণ, এই একটা মেয়ের পিছনে কেন পড়ে আছিস? আর দরকার হলে মারবই। ইরা, তুমি কি অর্ণকে চাও? শিহাব, না, কখনো না। তাকে চিনি না। আর ওর মতো একটা ছেলেকে আমি কখনো ভালোবাসব না। চাওয়াটা তো দূরের কথা। দেখুন মি অর্ণ, আপনার কাছে হাতজোড় করে মাফ চাচ্ছি, অনুরোধও করছি।
আমাকে প্লিজ শান্তিতে থাকতে দেন। আমাকে আমার মতো করে থাকতে দেন। আমার জীবন থেকে চলে যান। আমি আপনাকে চাই না। ইরার কথাগুলো শুনে অর্ণ মাথা নিচু করে নিল। ইরা এগুলো বলবে, অর্ণ তা কোনো দিন ভাবেইনি। ইরা তো এমন ছিল না। তাহলে কেন এমন হয়ে গেছে? ইরা তো অর্ণের সাথে ভালোবেসেই কথা বলতো। ইরা সত্যিই বদলে গেছে। অর্ণ চলে আসার প্রস্তুতি নিল। পিছন থেকে শিহার বলল, শুনেছিস তো, ইরা তোকে চায় না। এরপর কখনো ইরার আশেপাশে যেন না দেখি তোকে। যা, ভালোভাবে বললাম। এরপর আর বন্ধুত্ব দেখাবো না। অর্ণ চুপচাপ সেখান থেকে চলে আসল। অবনী আরিনা বেগমের পাশে যেয়ে দাঁড়াল। অবনী মাথা নিচু করে বলল, খালাম্নি, একটা কথা রাখবে? হুম, বল। রাখব না কেন? আরিনা বেগম, আসলে তুমি তো দেখলেই ওই আন্টিটা আমাকে কত কিছু বলল। শুনে অনেক খারাপ লাগছে। সিফাত আর শেফার কাছে আমার ব্যাপারে কিছু বললে ওরা যদি এমন করে, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। অবনী, কি বলছিস? ওরা কেন তোকে অপমান করবে? আরিনা বেগম, আমি জানি না। তবে বলবা না কিছু। আমি অর্ণের বউ, এই বাড়িতে বাকিদের সামনে এটা প্রকাশ করব না। তুমিও করবা না। প্লিজ, যদি করো আমি চলে যাব এখান থেকে। অবনী, আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ করিস না। আরিনা বেগম। দুজনে গল্প করতে থাকে। সিফাত আসে রান্না করে। আরিনা বেগম সিফাতকে দেখেই অবাক হয়। সিফাত রান্নাঘরে এই প্রথমবার আসল। সিফাত আরিনা বেগমের দিকে তাকিয়ে বলল, বড় মা, একটু কফি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম নিজে এসে বানিয়ে নিই। সিফাত, আরে কি বলো, তুমি কেন বানাবা? আমি আছি, অবনী আছে। তোমার এত কষ্ট করতে হবে না। আরিনা বেগম, তাহলে তো 1 কাপ কফি পাচ্ছি। সিফাত, বসো তুমি, আমি আসছি। আরিনা বেগম কথাটা বলে কিচেন থেকে বের হল। অবনী কফির মগ নিয়ে কফি বানাতে শুরু করেছে। সিফাত বসা থেকে উঠে অবনীর পাশে সামনের দিকে ফিরে দাঁড়াল। অবনী তাকাচ্ছে না সিফাতের দিকে। কিন্তু সিফাত যে অবনীর দিকে তাকিয়ে আছা, এটা অবনী জানে। অবনী প্রশ্ন করে, কি দেখছেন? বুকের মধ্যে টিপ টিপ অনুভূতি জাগিয়ে তোলা মুখ। দেখছি আমি, ওই মুখে মায়াবী দুটি চোখ। সিফাত, আমি দেখতে কালো। মজা নিচ্ছেন? অবনী, আমেরিকাতে এটা কোনো ব্যাপার না। আর কথায় আছে তো, বাঙালি মেয়ে কালো মানে সে লক্ষ্মী। আর আমার তো সবসময় মায়াবী জিনিসটাই পছন্দের ছিল, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সিফাত, কি টের পাচ্ছেন? অবনী, এই যে, আপনার এত সুন্দর ভ্রু যুগল, এত লম্বা কালো চুল, এত মায়াবী দুটি চোখ আমাকে আকর্ষণ করছে অনেক। সিফাত, আমি কি এত কিছু না জেনেই এত আকর্ষণ কিভাবে হচ্ছে? অবনী, জানার আগে তৈরি হয় আকর্ষণ, জানার পর তৈরি হয় ভালোবাসা। যদিও অজানাতে ভালোবাসা আরও গাঢ় হয়। জানার দরকার কি? সিফাত, দুজন কথা বলছে। ওদিকে অর্ণ রিকশা থেকে বাড়ির সামনে এসে নামল। ভাড়া মিটিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। একটা অপরিচিত প্রাইভেট গাড়ি ওর চোখে পড়ে। কিন্তু এসব কিছু নিয়ে ভাবছে না। ভাবনাতে এখন অবনী। সে ভাবছে এখনই কলিং বেল বাজাব। অবনী আসবে দৌড়ে দরজা খুলতে। আমি বুঝি না, এত কিছু বলার পরও সে কেন এভাবে ভালোবাসে আমাকে। সে তো জানে আমি তাকে চাই না। তাহলে কেন এমন করে? কি অদ্ভুত নিয়ম, মানুষ যখন যাকে চায়
তাকে পায় না। আবার যখন চাওয়া হয় তখন অপর পাশের মানুষটাও চায় না কিছু। চাওয়া আর না চাওয়ার এই পরিপ্রেক্ষিতে কত যে ভালোবাসা নষ্ট হয়। কিন্তু মানুষ কখনো মনের কথা শোনেই না। মানুষ শোনে মস্তিষ্কের কথা, মানুষ শোনে রাগের কথা, মানুষ শোনে অভিমানের কথা। মন কি চায় তা যদি মানুষ সঠিকভাবে বুঝতে পারত, তাহলে মানুষ কখনো কষ্ট পেত না। অর্ন কলিং বেলে চাপ দেয়। অবনী দরজা খুলবে এটা ভেবেই সে সামনের দিকে তাকাল। অবহেলায় ভালোবাসাগুলো কেমন যেন নিমজ্জিত হয়ে যাচ্ছে। অবনী কফি বানিয়ে সিফাতের দিকে বাড়িয়ে দিল। কলিং বেলের শব্দ কানে আসে ওর। অর্ণের সাথে বিয়ে হওয়ার পর যত কলিং বেল হয়েছে, প্রতিবার অবনীই দরজা খুলেছে। সেই অর্ণের জন্যই এটা করত। যদি অর্ণ আসে, সে দৌড়ে ছুটে গিয়েছে দরজা খুলতে। কিন্তু আজ অবনীর কানে কলিং বেলের শব্দ আসার পরও কোনো সাড়া নেই। সিফাতের দিকে কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। সিফাত কফির মগ নিচ্ছে না, অবনীর দিকে তাকিয়ে আছে। অবনী কালো হলেও তার হেয়ার স্টাইল, তার হাঁটাচলা অন্য সব মেয়েদের থেকেও অনেক বেশি এগিয়ে। সে যদি দেখতে পরিষ্কার হতো, তাহলে এতদিনে যে কত ছেলে ওর পিছনে ঘুরত এটার কোনো গণনা থাকত না। সিফাত কফির মগ হাতে নিতে যেয়ে অবনীর হাতের সাখে হাত এক করে মগটা ধরল। অবনী প্রথমে ছাড়িয়ে নিতে যাচ্ছিল, কিন্তু সিফাতের হাত উপরে, কফির মগ শক্ত করে চেপে ধরে রেখেছে। অবনী ছাড়ানোর আর চেষ্টা করল না। দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। ওদিকে অর্ন কলিং বেল বাজিয়েই চলেছে। শেফা এগিয়ে আসে। কলিং বেল বাজার শব্দে সে এগিয়ে এসে দরজা খুলে দিল। অর্ন জানতই এটা অবনী হবে, কিন্তু শেফাকে দেখে চমকে যায়। কিছুটা অবাক হয়েই বলল, শেফা তুমি কখন আসছো? আমি জানতাম না। সারপ্রাইজ দিয়েছ নাকি? অর্ন: জি মিস্টার সারপ্রাইজ। তা আপনি কোথায় থাকেন হু? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আপনার কোনো হদিস মিলল না। আজব, শেফা। অর্ন শেফার আদুরে আদুরে বাচ্চা স্টাইলের কথাগুলো শুনে চুপ হয়ে গেল। অর্ণের বাবার বন্ধু প্লাস ভাইয়ের মেয়ে শেফা হঠাৎ করে দেশে এসেছে। অর্ণ জানতই না ব্যাপারটা। হয়তো অর্ণের বউ দেখার জন্য নয়তো অন্য কিছু থাকতে পারে। আরিনা বেগমের থেকে না হয় জানা যাবে। অর্ণ ভিতরে প্রবেশ করল। বাড়িটা ফাঁকা লাগছে। অর্ণ যে অবনীকে খুঁজছে, অর্ণ নিজেই তা নিজের কাছে ধরা দিচ্ছে না। সিফাত কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি একটু পানি খেয়ে আসি। গলা শুকিয়ে গেছে। খাবা নাকি? চলো, রান্নাঘরে ফ্রিজ আছে। অর্ণ: মাত্র খেলাম কিছু, এখন এত পানি খেতে পারবো না। আপনি যান। আর রান্নাঘরে আমি কোনো দিনও যাইনি। রান্নাঘর কেমন দেখতে হয় তাও জানি না। শেফা: আচ্ছা বসো, আসছি। অর্ণ রান্নাঘরের দিকে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই অর্ণ ভিতরে আসে। অবনীর খুব কাছেই সিফাত দাঁড়িয়ে আছে। অর্ণ আসছে, সেদিকে কারো খেয়ালই নেই। অর্ণ ফ্রিজের কাছে গেল। দরজা খুইলে পানির বোতল থেকে পানি খেয়ে বোতলটা আবারও ফ্রিজে রেখে জোরে দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দে দুজন চমকে ওঠে। পাশে ঘুরে তাকিয়ে দেখে অর্ণ এসে দাঁড়িয়েছে। অবনী তাড়াতাড়ি সিফাতের থেকে কিছুটা সরে এসে অর্ণের দিকে তাকিয়ে বলল, তুই কখন এসেছিস? অবনী: মাত্র। সিফাত: কথা বলিস না কেন? কেমন আছিস? অর্ণ: তুই কেমন আছিস? আর শুকিয়ে গিয়েছিস কেন? চল বাহিরে চল। সিফাত: হুম। সিফাত অর্ণের হাত ধরে বাইরের দিকে নিয়ে যেতে থাকে।
অর্ণ পিছনে ঘুরে তাকায়। অবনীর দিকে তাকাতেই অবনী মাথা নিচু করে নিল। সিফাত আর অর্ণ সোফাতে যেয়ে বসে। অর্ণ সারাদিন না খেয়ে আছে। বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে। অন্যদিন হলে তো খাবার টেবিলেই অবনীকে বসে থাকতে দেখত অর্ণ। কিন্তু তার আজ কিসের ব্যস্ততা, অর্ণ বুঝতে পারছে না কি হয়েছে অবনীর। সিফাত অর্ণের দিকে তাকিয়ে বলল, তোর কি মন খারাপ? সিফাত, কই না তো। কেন? অর্ণ, একটা কথা বলবো ভাবছি। সিফাত, বলে ফেল। অর্ণ, কিচেনে থাকা ওই। সিফাত, অর্ণ তোর খাবার রেডি করেছি। গোসল করে খেয়ে নাও। রুমে তোর জন্য ঔষধও রেখেছি। অবনী, মম, ঠিক আছে। অর্ণ, কিরে তোরা দুজন বন্ধু নাকি? সিফাত, ছিলাম, এখন আমরা। অর্ণ, হ্যাঁ, ছোট থেকেই বন্ধু আমরা। জাস্ট ফ্রেন্ড। এখনো আছি। অবনী, ও, তাহলে আমাকেও তোরা অ্যাড করে নে। আমি যতদিন আছি, মানে ইচ্ছে আছে এখন সারা জীবন দেশেই থেকে যাব। তোদের বন্ধুর লিস্টে অ্যাড করে নে আমাকে। সিফাত, কালো মানুষ আমি। কালোদের বন্ধু থাকতে নেই। আর যে বন্ধু থাকে সে কেবল সিম্প্যাথি ছাড়া কিছুই দেখাবে না। অবনী, কালো? তুমি কালো? এটা হাস্যকর। শোনো, তোমাদের বলি, পশ্চিমা দেশগুলোতে মঙ্গোলীয় আর নিগ্রো জাতি আছে। কালো বর্ণের তারা। কিন্তু তাতে কি? পশ্চিমা দেশে কালো সাদা কোনো ফ্যাক্ট না। এখানে কে কতটুকু প্রতিষ্ঠিত সেটাই আসল। মিস ওয়ার্ল্ড সুন্দরীও হয়ে থাকে একজন গায়ের রং কালো মেয়েরা। তাই এটা কোনো ফ্যাক্ট না। খালি আমরা বাঙালিরা অলমোস্ট ৮০% মানুষ সৌন্দর্য বিবেচনা করি গায়ের রং দেখে। গায়ের রং কালো ছেলেটাকে অনেকে দেখে বলে বেয়াদব হবে। গায়ের রং কালো মেয়েটাকে দেখে অনেকেই এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু কেন? যেখানে সবাই আমরা মানুষ। আর মানুষকে চিনতে হয় গুণে রূপে নয়। মানুষকে ভালোবাসতে হয় মায়ার টানে। এখন কারো মায়া থাকে হাসিতে, চোখের পাতায়, কথায়, স্টাইলে। অবনী, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, তোমার গায়ের রং নিয়ে কেউ এড়িয়ে চলুক বা না চলুক, আমি তোমার পাশে আছি, থাকব। সিফাত। সিফাতের কথা শুনে অবনী নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। অর্ণ মাথা নিচু করেই বসে রইল। অর্ণের মা আরিনা বেগম সিফাতে কাছে এসে দাঁড়াল। তিনি বললেন, ঠিক বলেছিস তুই। আমিও অবনীকে এটা বোঝাতে পারি না। আরিনা বেগম, কোনো সমস্যা নেই বড়মা, আমি আছি তো। সিফাত। শেষের কথাটা অবনীর দিকে তাকিয়ে বলল সিফাত। তারপর সেখান থেকে উঠে চলে যায়। সিফাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অবনী। অবনী সিফাতের কথাগুলো মনে মনে ভাবতে থাকে। অবনীর পাশে এই প্রথম কোনো ছেলে এভাবে এসে দাঁড়িয়েছে। প্রতিটা মানুষই তো চায় যেন তার পাশে এমন একজন আসুক, যে তাকে সাপোর্ট করবে, তাকে করুণা নয়, ভালোবাসা দেবে। আরিনা বেগম চলে যায়। অবনী দূরের সোফাতে যেয়ে বসল। অর্ণ অবনীর দিকে তাকায়। অবনী বলে, আমি তোর কথা রাখছি। তোর থেকে দূরে থাকছি। তোর সাথে আমার আলাদা যে পরিচয় তা ওরা দুজন জানে না। ভয় নেই, তারা আমার থেকে জানবে না। অন্য কেউ জানবে না। আমাকে নিয়ে পার্টি, বন্ধুদের সাথে আড্ডায় কথা বলা লাগবে না। আমি এখন অনুভব করতে পারছি, কালোরাও মানুষ। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তারা অন্যদের অপমান নিয়ে বাঁচার অধিকার রাখে না।
তোকে ভালোবাসি আমি। তবে সেটা আর প্রকাশ হবে না। হয়তো ভালোবাসাটাও পরিবর্তন হতে পারে। অসুস্থ আছিস, খাবার রেডি করা আছে। ঔষধও আছে রুমে। ইচ্ছে হলে খেতে পারিস। জোর করার জন্য নিজে থেকেই জোর করে অধিকার আদায় করার জোর করেছি। কিন্তু সেটাতে আরও বিরক্ত হয়ে গিয়েছিলি। এখন বাকিটা তোর ইচ্ছে। আর 6 মাস কেন? চাইলে তার আগেও আমাকে ডিভোর্স দিতে পারিস। অবনী এক নাগারে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়াল। অর্ণ অবনীর মুখের দিকে তাকিয়েই ছিল। হঠাৎ করে অর্ণ অবনীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে থাকে। আর কারণ খুঁজতে যেয়েই সে আবিষ্কার করে অবনীর কথা তার নিজ থেকেই মনে পড়ছে বেশি। অবনী অর্ণের সামনে থেকে চলে আসে। কিছুদূর এসে থেমে যায়। অর্ণের দিকে তাকিয়ে বলে, আমি চাই তুই ইরাকে নিয়ে হ্যাপি থাকিস। আমার জন্য ইরা তোর হয়নি। এটার জন্য যে কোনো শাস্তি দিতে পারিস। আমি কিছু মনে করব না। কিন্তু ইরা যেন তোর হয়। তোদের ভালোবাসায় কোনো ভুল ছিল না। ভুলটা আমার কপালে লেখা ছিল। তোদের জীবনের সাথে জড়িয়ে গিয়েছিলাম। আনাফ মানে তোর ভাই আমার সাথে অন্যায় করতে যাচ্ছিল। সেটার প্রতিবাদে বিয়ে। আর বিয়েটা হলো তারই ছোট ভাইয়ের সাথে, যাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম, ভালোবাসতাম। একটা দিক দেখে তোর প্রতি ভালোবাসাটা বৃদ্ধি পেত। সেটা হলো তুই আমাকে সাপোর্ট করতি। বিষয়টা ভালো লাগত। জোর করে বন্ধুত্ব রেখেছিলাম এই সাপোর্টের জন্য। কিন্তু বিয়ের পর বুঝলাম এটা আসলে করুণা ছিল। আর তুই আমাকে ব্যবহার করেছিস। ভালোবাসিস নি কোনো দিন। আমি বন্ধুত্ব বা ভালোবাসা পাওয়ার যোগ্য নই, এটা বারবার বুঝিয়েছিস। ধন্যবাদ। অবনী কথাগুলো বলে সোজা রান্নাঘরের দিকে চলে যায়। অর্ণ চুপচাপ বসেই আছে। এত কিছু অবনী বলতে পারে কখনো ধারণা করেনি অর্ণ। সবকিছু ওর ভাবনার বাহিরে চলে গেছে। ইরা কখনো তাকে ছাড়া থাকতে পারবে না, এটা বিশ্বাস ছিল। ইরা তাকে বুঝবে এটাও বিশ্বাস করেছিল। কিন্তু ইরা শেষ পর্যন্ত অর্ণকে বোঝেনি। অর্ণ তার ভালোবাসাটা বোঝাতে ব্যর্থ হয়েছে। কিন্তু অর্ণের কি দোষ? এখানে না আছে অবনীর দোষ, না আছে অর্ণের দোষ, আর না ইরার দোষ। তবুও তিনটে মানুষ কষ্ট পাচ্ছে। অর্ণ বসা থেকে উঠে দাঁড়াল। নিজের রুমের দিকে এগিয়ে চলে যায়। ওয়াশরুমে চলে গেল। হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলে অর্ণ। ডাক্তার বলেছিল ক্ষত স্থানে যেন পানি না লাগাতে। কিন্তু অর্ণ এখন কারো বারণ শাসন শোনার মধ্যে নেই। অর্ণ পানির ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে হাত রাখে। পানি প্রথমে আস্তে আস্তে পড়ছিল। কিন্তু অর্ণ আরও জোর দেয়। পানির ফোঁটার গতিবেগ আরও জোরে বের হতে থাকে। অর্ণের ক্ষত স্থান এখনও কিছুই শুকায়নি। জোরে পানির ফোঁটা পড়ার কারণে আবারও রক্ত বের হওয়া শুরু করেছে। অর্ণ যন্ত্রণায় কেঁদে ওঠে। তবে মনের মধ্যে যে যন্ত্রণা তা প্রতিনিয়ত অর্ণকে কাঁদিয়ে চলেছে। অর্ণ আর কোনো যন্ত্রণায় সহ্য করতে পারছে না। ইরাকে একদমই হারিয়ে ফেলেছে অর্ণ। ইরা তাকে ভুল বুঝেছে। আর বুঝবেই বা না কেন? বিবাহিত ছেলের সাথে কে বা সম্পর্ক রাখবে? কোনো নিশ্চয়তা নেই। চেয়েছিল অবনীকে বুঝতে। হয়তো অবনীই তার জন্য সৃষ্টিকর্তা ঠিক করেছে। কিন্তু এই বোধটুকু আসার পরই অবনীও যেন অর্ণের থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছে করে ফেলেছে। এভাবে প্রায় 30 মিনিট ধরে পানির নিচে হাত দিয়ে রাখে অর্ণ। ক্ষত স্থান ফেটে আবারও রক্ত পড়ছে।
অর্ণ তোয়ালে নিয়ে গা মুছে নিল। দরজা খুলে বের হতেই দেখে অবনী খাবার নিয়ে রুমে প্রবেশ করছে। সাথে সাথেই অর্ণ হাতটা তোয়ালে দিয়ে ঢেকে নিল। অবনী তাকালো না সেদিকে। অর্ণের দিকে না তাকিয়েই বলল, খাবার রুমে রেখে যাচ্ছি। টেবিলে ঔষধও আছে, খেয়ে নে। সারাদিন কোথায় ছিলি? ইরার সাথে নাকি? ইরাকে বোঝা। তাকে বোঝাবি যে ছেলে পছন্দ তো দূরে থাক, আমাকে টাচ অবধি করেনি, সে শুধু ইরার। অবনী। অবনী অর্ণের থেকে বকা শোনার প্রস্তুতি নিয়ে তাকালো। কিন্তু অর্ণ চুপচাপ হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকে। অবনী বোঝার চেষ্টা করে কি হলো অর্ণের। এত চুপচাপ সে থাকে না। হয় আমাকে বকা দেবে, না হয় বাড়িতে কারো সাথে গল্প করে। আজ কি হলো ওর? কথায় বলছে না কেন? অর্ণ টি শার্ট পরার জন্য একটা টি শার্ট হাতে নিল। অবনী দাঁড়িয়েই আছে। অর্ণ ভেবেছিল সে কথা বলে চলে যাবে। অর্ণ এখন কারো থেকে হেল্প নিতে চাচ্ছে না। কার থেকে নেবে? মায়ের থেকে নিতে গেলে বলবে এটা তোর বউয়ের কাজ। আর অবনী এখন নিজে থেকেই দায়িত্ব পালন করা ছেড়ে দিচ্ছে। হাতে তোয়ালে পেঁচিয়ে নিল। অবনী বলে, কি ব্যাপার? তোয়ালে রেখে টি শার্ট পর। এত ঢং করছিস কেন? দেখ আমি তোর বউ কাগজে কলমে। মন থেকে না। তাই এসব ভনিতা আমিও আর চাই না। অবনী। আমি কিছু বলেছি? অর্ণ। না বলিসনি। তবুও বলার আগেই তোকে স্মরণ করিয়ে দিলাম। অবনী। আচ্ছা, ধন্যবাদ। কথাটা বলে অর্ণ তোয়ালে সরায়। ডান হাতে ব্যান্ডেজ নেই। সাদা তোয়ালেটা রক্তে লাল হয়ে গেছে। এখনো রক্ত পড়ছে। অর্ণ হাত মুষ্টিবদ্ধ করে টি শার্ট পরে নিল। তারপর আবার তোয়ালে রক্ত মুছে নিয়ে অবনীর দিকে ঘুরে বলে, খাবার নিয়ে যা। সিফাত, শেফা ওরা হয়তো খায়নি। ওদেরকে খাবার দে। ঔষধেরও প্রয়োজন নেই। আর ধন্যবাদ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই আমার বউ না। মানে মন থেকে মেনে না নেওয়া বউ না। অর্ণ কথাটা বলেই বাইরের দিকে পা বাড়ায়। অবনী খপ করে অর্ণের হাত ধরে ফেলে। অর্ণ ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু অবনী শক্ত করেই অর্ণের হাত চেপে ধরে রাখে। অর্ণ অবনীর দিকে ঘুরল না। অবনী জোরে টেনে এনে বিছানায় বসালো অর্ণকে। অর্ণ মাথা নিচু করে নিল। অবনীও কোনো কথা বলে না। স্যাভলন, তুলো আর ব্যান্ডেজ এনে দাঁড়ালো অর্ণের সামনে। হাতটা টেবিলের উপর নিয়ে তুলোর সাথে স্যাভলন নিয়ে অর্ণের কাটা স্থানে লাগাতে থাকে। অবনী বলে, কি হয়েছে? জিদ আমার উপর কর। নিজের উপরে কেন দেখাচ্ছিস? আমাকে বকা দে। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? অবনী। কোনো সমস্যা নেই। অর্ণ। আছে সমস্যা। তোর মা তোর জন্য চিন্তা করে। অবনী। তিনি আছেই বলেই এখানে আছি। তিনি ছিলেন বলেই তোকে বিয়ে করেছিলাম। অর্ণ। তিনি ছিলেন বলেই আমাকে না চাওয়া সত্ত্বেও বিয়ে করতে হয়েছে। বউ হিসেবে মেনে নিতে হয়েছে। যে মেয়ে কারো বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না, সেখানে বউ তো বিশাল ব্যাপার। অবনী। অর্ণ। ব্যান্ডেজ করে দিচ্ছি। এরপর নিজের খেয়াল নিজে রাখবি। অবনী কথাটা বলে স্যাভলনগুলো আগের জায়গাতে রেখে আসে। তারপর খাবার মাখিয়ে অর্ণের দিকে বাড়িয়ে দেয়। অর্ণ অবনীর দিকে তাকালো। অবনী অর্ণের দিকে তাকায়। একটা মানুষ যতটা না অন্যের জন্য কাঁদে,
নিজের জন্য কখনো কোনো দিন তার একগুণও কাঁদে না। ইরা অর্ণের জন্য কেঁদেছে। অর্ণ ইরার জন্য কেঁদেছে। আর অবনী অর্ণের জন্যই কেঁদেছে। নিজের জন্য কান্নার সময় কই? মানুষ নিজের জন্য কাঁদে কেটে গেলে, প্রিয় জিনিস হারিয়ে গেলে, খুঁজে না পেলে, বা নষ্ট হয়ে গেলে কাঁদে। কিন্তু ভালোবাসলে মানুষটা অন্যের জন্য কাঁদবেই। অর্ণ খাবার খেতে থাকে। অবনীও কিছু বলছে না। খাবার শেষ হয়। অবনী ঔষধ দেয় অর্ণকে। বিছানায় গা এলিয়ে দিতেই কেমন যেন ঘুম পেতে থাকে অর্ণের। কখন যে ঘুমিয়ে পড়ে অর্ণ টের পায়নি। রাত 11টা বাজে। অবনী ছাদে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় হলো সে কাঁদছে। একা একাই কাঁদছে। অর্ণের জন্যই কাঁদছে। এতটা ভালোবাসার পরও কেন অর্ণ তাকে বোঝেনি? সে ইরার মাথার মধ্যে ডিভোর্সের চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল অবনী। তাড়াতাড়ি চোখ মুছে সে পিছনে তাকায়। সিফাত এসে দাঁড়িয়েছে। সিফাতকে দেখে সে মুচকি হাসল। সিফাতকে অবনীর কাছে অন্যরকম মানুষ লাগে। সিফাতের প্রতি রেসপেক্টনেস ব্যাপারটা কাজ করে। মুহূর্তের মধ্যেই অবনীর মনে থাকা ভাবনাগুলো চলে যে সিফাতের ভাবনা এসে দাঁড়িয়েছে। সিফাত বলল, আজকে চাঁদ দেখেছ? দেখো কত বড় একটি চাঁদ। কি সুন্দর জ্যোৎস্না। এই চাঁদের আলোয় একটা মায়াবতী দাঁড়িয়ে আছে, যার মুখে চাঁদের আলো পড়াতে আরো বেশি সুন্দর লাগছে। তোমার চোখে চাঁদ এসে উকি দিচ্ছে। তুমি কাঁদছিলে তাই না? দেখো আমি কিন্তু তোমাকে কাঁদতে দেখিনি। কিন্তু তোমার চোখে ভেসে থাকা চাঁদের প্রতিবিম্ব বলে দিচ্ছে তুমি কাঁদছিলে। মানুষ কখন কাঁদে জানো? যখন সে কষ্ট জমা রেখে কাউকে বলতে পারে না। একা থাকবে কেন? আমাকে বলো। মায়াবতীর চোখে কেন বিষণ্ণতার ছাপ? অবনী সিফাতের দিক থেকে চোখ সরিয়ে পিছনে ঘুরল। মুহূর্তেই অবনীর মন ভালো হয়ে গেছে। সিফাতের কথায় জাদু আছে যেন। অবনীর মনে থাকা সব কষ্টগুলো সিফাতের কথা শুনে এই মুহূর্তে চলে গিয়েছে। অবনীর পাশে এসে দাঁড়াল সিফাত। ছাদের ব্যারিকেডে হাত রাখল অবনী। সিফাতও অবনীর হাতের উপর হাত রাখল। দুজন চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় দুজন যেন গোসল করতে ব্যস্ত। দুজনে কথা বলা শুরু করে। ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একে অপরের কাছে গা ঘেঁষে দাঁড়ায়। অবনী যেন অনেক হ্যাপি। অর্ণের থেকে পাওয়া কষ্টগুলো সে সিফাতের মাধ্যমে ভুলে যেতে থাকে। কেনই বা সে সিফাতের বন্ধু হবে না? প্রথমবার কোনো কারণ ছাড়াই সিফাত তার কাছে বন্ধুত্বের দাবি জানিয়েছে। বন্ধু হয়েছে তার, যা কখনো কোনো মানুষ এভাবে হয়নি। ছোট থেকেই অবহেলিত হয়েছে অবনী। যেদিন অবনী পৃথিবীতে আসে, সেদিন ওর বাবা অ্যাক্সিডেন্ট করে একটা পা হারায়। এজন্য অবনীর মা অবনীকে সহ্য করতে পারে না। তিনি মনে করেন অবনী কালো বলেই এমন ঘটনা ঘটেছে। কালো রং দেখতে মেয়েটা তখন থেকেই অবহেলা সহ্য করছে। নিজের মা ঠিকমতো কেয়ারই করেনি। আরিনা বেগম অবনীকে নিজের মতো করে ভালোবেসে কাছে আগলে রেখেছে। আরিনা বেগমের পর অবনী ভেবেছিল অর্ণ তাকে ভালোবাসছে। কিন্তু সে ভুল। নিজ থেকে অর্ণের সাথে বন্ধুত্ব তৈরি করেছে। আবার নিজ থেকে ভালোবাসা দেখিয়েছে। অর্ণ কখনো বোঝেনি। প্রয়োজনে অবনী পেয়েছে অবহেলা। আরিনার বেগমের পর সিফাতই একমাত্র ব্যক্তি যে কিনা ভালোবাসা দেখাচ্ছে। করুণা না, বন্ধুত্বের হাত বাড়িয়েছে। যার সাথে অবনী কথা বলে আনন্দ অনুভব করে।
যার সাথে মিশে অবনী কষ্টগুলো ভুলতে পারছে। এরকমই কাউকে সে সবসময় চেয়েছে। অর্ণকে এমন করে নিতে চেয়েছিল, কিন্তু অর্ণ তো ইরাকে ভালোবাসে। অবনীর পাশে আর কেউ নেই। অর্ণ ঘুমিয়ে আছে। সে স্বপ্ন দেখছে একটি রজনীগন্ধা ফুলের মাঠ। হলুদ গাঁদা ফুলও আছে। একটি সাদা খরগোশ ফুলের বাগানে খেলা করছে। অর্ণ শুনতে পায়, আমাকে খরগোশটা এনে দাও। অর্ণ মুখের দিকে তাকায়। অবনী দাঁড়িয়ে আছে দূরে। অবনীর আবদার শুনে অর্ণের মধ্যে বিশাল আনন্দ কাজ করছে। এই আনন্দটা যেন বহু প্রতীক্ষিত আনন্দ। বহু বছর পর যেন অবনীকে খুশি রাখার একটা সুযোগ যেন অর্ণ পেয়েছে। যা কিছু হয়ে যাক, অবনীর জন্য সে খরগোশ আর সাদা রজনীগন্ধা ফুল এনে দেবেই। সে এক পা এগিয়ে গেল। খরগোশের কাছে এসে হাত বাড়িয়ে নিতে যাবে, কে যেন পিছন থেকে ওর হাত টেনে ধরে। অর্ণ ছাড়াতেই পারে না। পিছনে তাকিয়ে দেখে ইরার প্রতিচ্ছবি। অর্ণ হাত ছাড়িয়ে সামনে ঘুরে দেখে সেখানে খরগোশ নেই। একটা ছেলে খরগোশটি কোলে তুলে নিয়ে অবনীর দিকে এগিয়ে যাচ্ছে। অবনীর মুখে হাসির রেখা প্রসারিত। ছেলেটাকে সে চেনে না। অবনীর হাতে খরগোশ দিয়ে দুজনে হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাদা ধোঁয়াশায় মিলে যেতে থাকে। পিছন থেকে ইরার অসহ্যকর হাসি শুনতে পায় অর্ণ। বুঝে যায় ইরা অর্ণের সুখ চায়নি। আর অবনীও অর্ণকে এখন চাচ্ছে না। সে চিৎকার করে কেঁদে ওঠে। তখনই ওর ঘুম ভেঙে গেল। সে ঘড়ির দিকে তাকায়। 12টা বাজতে গেছে। কেমন যেন অস্বস্তি লাগছে। গায়ে প্রচণ্ড জ্বর। সে নামল বিছানা থেকে। অবনীকে খুঁজছে। সে ছাদের সিঁড়ির দিকে তাকাল। মন খারাপ লাগছে অনেক। ছাদের দিকে পা বাড়ায় অর্ণ। তারপর, ওয়েটিং ফর নেক্সট পার্ট।